প্রথমেই আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা যারা এখানে অর্গানাইজ করছেন আজকের এই বাংলা সম্মেলন তাদেরকে এটা খোলা থাক, তাদেরকে আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যারা এসেছেন ভারতের বাইরে থেকে, বাংলাদেশ থেকে এসেছেন মাননীয় জজ সাহেব, বিচারক, অন্যান্যরা যারা এসেছেন, আমার অত্যন্ত পরিচিত প্রিন্সিপাল বিএল কলেজের প্রফেসর শরীফ আতিকুজ্জামান। তো আমি আজকে আপনাদের বলবো ইংরেজদের পিরিয়ডে, যাকে আমরা ইংরেজিতে কলোনিয়াল পিরিয়ড বলি, কলোনিয়াল পিরিয়ডে কিভাবে চিকিৎসা বিজ্ঞান ধীরে 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 তার বিবর্তন হলো। সাহেবদের আগে যারা এসেছিলেন, সাহেব বলতে আমি ইংরেজ সাহেবদের বলছি, তো অনেকেই এসেছিলেন, ফ্রেঞ্চরাও এসেছিলেন, পর্তুগিজরা এসেছিলেন, তারাও কিছু চেষ্টা করেছিলেন যে এদেশে ভারতে খানিকটা খানিকটা করে স্বাস্থ্য পরিষেবা দেওয়া, একটু আধটু হাসপাতাল বানিয়েছিল, কিন্তু কেউই প্রায় ভাবেননি যে স্বাস্থ্য পরিষেবা দিতে গেলে এদেশ থেকেই ছেলেদের, তখনও মেয়েরা আসেনি, ডাক্তার তৈরি করা। কত বাইরে থেকে নিয়ে আসবে ডাক্তার, এনে এখানে চিকিৎসার পরিষেবা দেবে এই এত বড় ভারতবর্ষ। ফলে তারা চেষ্টা করেছিল এদেশের ছেলেদেরই ডাক্তার হিসেবে তৈরি করা, পড়িয়ে টড়িয়ে। সেটা হতে পারে 1 বছর, 1.5 বছর, 2 বছর সার্টিফিকেট কোর্স হতে পারে, ডিপ্লোমা কোর্স হতে পারে, কিন্তু চেষ্টা করেছে। অন্যরা সবাই ফেল, খানিকটা পাস করলেন ইংরেজরা। সেই ইতিহাসটা আপনাদের বলি, অত্যন্ত অ্যামেজিং ইতিহাস, আপনাদের ভালো লাগবে। আমি তার আগে প্রথম হাসপাতালের কথা বলি। আমি বাংলার মধ্যেই থাকছি, সারা ভারতবর্ষে যাচ্ছি না। এর কারণ সারা ভারতবর্ষ মানেই তখন ছিল বাংলা, আজ থেকে 250-300 বছর আগে বাংলার ইতিহাসই ছিল ভারতবর্ষের ইতিহাস। তো আমি প্রথম হাসপাতালের কাছে যাই। এটাই আমাদের উভয় অখণ্ড বাংলার প্রথম হাসপাতাল ছিল। আজকে যেটা ডালহাউসি, যেটা বিবিডি বাগ বলেন আপনারা, সেইখানে ছিল প্রথম হাসপাতাল। তো আমি সেই জায়গায় যাব। আমার মা, আজকের এই অনুষ্ঠান আমি মাকে উৎসর্গ করলাম। ইনি পণ্ডিত মধুসূদন গুপ্ত। এনার জন্ম হচ্ছে 1806, এনার মৃত্যু হচ্ছে 1856। ইনি ভারতবর্ষে প্রথম যিনি চিকিৎসা বিজ্ঞান শিক্ষা, মানে মেডিকেল কলেজ যেখানে ডাক্তার তৈরি হয়, চিকিৎসা বিজ্ঞান শিক্ষার কারণে তিনি প্রথম হিউম্যান ডেড বডি ডিসেকশন করেছিলেন। ইনি প্রথম, এশিয়াতে প্রথম। ইনি বৈদ্যবাটির লোক এবং সেই প্রথম ডিসেকশনটা হয়েছিল কলকাতা মেডিকেল কলেজে। ইনসিডেন্টালি সেই কলকাতা মেডিকেল কলেজের আমি এক্স স্টুডেন্ট ছিলাম, ওখান থেকেই পাস করেছি। তো মেডিকেল কলেজের ধুলো, বালি, ইট, কাঠ, পাথর আমার মুখস্থ হয়ে গেছে। এত এদের নিয়ে গবেষণা করেছি গত প্রায় 40-45 বছর ধরে, তো মুখস্থ হয়ে গেছে আমার। তো সেইটুকু অল্প অল্প করে আপনাদের বলবো। ইনি ওই যে ডিসেকশন করলেন, সে প্রথম দিন, সে দিনটা ছিল 10th জানুয়ারি 1836। কলকাতা মেডিকেল কলেজ ঠিক তার আগের বছর প্রতিষ্ঠা হয়েছে। সারা এশিয়ার প্রথম মেডিকেল কলেজ ঠিক আগের বছর প্রতিষ্ঠা হয়েছে 1835 সালের 28শে জানুয়ারি। আমি আসব। এই যে ছবিটা দেখছেন, এই ছবিটা কালার ছবি, অনেক আগে তোলা হয়েছিল, তখন কালার ক্যামেরা ছিল না, সাদা কালো তোলা হয়েছে। এটি এঁকেছিলেন একজন বিদেশিনী পেন্টার, তার নাম মাদাম বেলনস। ইনি ইউরোপ থেকে এসেছিলেন, কলকাতা এসেছিলেন, এসে ওই কর্মকাণ্ড দেখেছে মেডিকেল কলেজে, এনার কর্মকাণ্ড দেখে এনাকে বলেছিলেন, স্যার আপনি খালি প্রতিদিন 1 ঘন্টা করে বসবেন, আমি 3 দিন সময় নেব, আপনাকে আঁকবো। এবং ইনি এঁকেছিলেন আর একজনের অনুরোধে, তাকে আপনারা সব চেনেন, তার নাম ড্রিঙ্ক ওয়াটার বেথুন। সেই বেথুনের জন্যই তো আজকে মেয়েরা
শিক্ষাপ্রাপ্ত হয়েছে, যাদের নামে বেথুন কলেজ, বেথুন স্কুল। সেই বেথুন সাহেব বললেন যে মাদাম, আপনি যদি এই ভদ্রলোকের ছবি এঁকে দেন তাহলে এই ভদ্রলোক ইতিহাসে অক্ষয় হয়ে যাবেন, আপনি একটু এঁকে দিন। উনি এঁকেছিলেন এবং সেটা মেডিকেল কলেজে দান করা হয়েছিল, এখনো আছে মেডিকেল কলেজেই ছবিটা আছে। ছবিটা এঁকেছিলেন 1848 সালে। ছবিটার বয়স হয়ে গেছে প্রায় 180 বছরের কাছাকাছি। বেশ, এবার এটা, এই ছবিটা কালার ছবি, মধুসূদন গুপ্তের কালার ছবি। এই ছবিটা এখন কলকাতা মেডিকেল কলেজের অ্যানাটমি লেকচার থিয়েটারে আছে, যেখানে মাস্টারমশাইরা পড়ান, তার পিছনের দেওয়ালে এটা টাঙানো আছে। এটা সাইজ এরকম, কিন্তু আগে যেটা দেখালাম তার সাইজ ছিল প্রায় অত বড়। সেই আগের ছবিটা, মাদাম বেলনসের ছবিটা, আমরা ঐতিহ্যকে রাখতে পারি না, নষ্ট করে ফেলেছি। খানিকটা আছে, সমস্ত ক্যানভাসগুলো ছিঁড়ে ফর্দাফাই হয়ে গেছে, ধুলো বালি পড়ে। এই ছবিটা এইটা এখন রয়েছে। ইনসিডেন্টালি এই অয়েল পেন্টিংটা আমার আঁকা আর কি, এটা রয়েছে কলকাতা মেডিকেল কলেজে, এটাই এখন আছে, যেহেতু আগের ছবিটা নষ্ট হয়ে গেছে। বেশ, আমরা দেখি, এটা মেডিকেল কলেজের ছবি। খুব ভালো করে লক্ষ্য করুন, মেডিকেল কলেজের ছবিতে এইখানে একটা সিঁড়ি আছে, দেখেছি এরকম সিঁড়ি উঠে গেছে, এই সিঁড়িটা নেই কিন্তু, ভালো করে দেখুন, তখনও হয়নি। এই সিঁড়িটা তৈরি হয়েছিল 1868 সালে, আর এই ছবিটা তার কয়েক বছর আগের ছবি। বেশ, আমরা যাই পরেরটায়। এবার প্রথম হাসপাতাল ইউরোপিয়ান হাসপাতাল, মানে ইংরেজদের তৈরি হাসপাতাল। সেই প্রথম হাসপাতালটা হয়েছে আজকে ডালহাউসি অঞ্চলে। ডালহাউসিতে দেখবেন অত্যন্ত প্রাচীন একটা গির্জা আছে, তার নাম হচ্ছে সেন্ট জনস চার্চ। দেখেছেন আপনারা, প্রায় হাইকোর্টের কাছাকাছি সেন্ট জনস চার্চ। এই সেন্ট জনস চার্চটা তৈরি হয়েছিল 1787-এ। ওটা হচ্ছে কলকাতার থার্ড চার্চ, তৃতীয় চার্চ। প্রথম চার্চটা ছিল ওই রিজার্ভ ব্যাংকের কাছে, সেটা ধ্বংস হয়ে গেছিল। দ্বিতীয় চার্চটা আজও আছে, 1770 সালে। এই দ্বিতীয় চার্চটার নাম হচ্ছে ওল্ড অর মিশন চার্চ। এই চার্চটাও ডালহাউসিতে। এই চার্চটার কথা কেন বলছি, এই চার্চের একটা দারুণ ইনসিডেন্স আছে। এই ওল্ড অর মিশন চার্চেই মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্ত হয়েছিলেন। ওই জন্য ওটা অত ইম্পর্টেন্ট। আপনারা যাবেন, গিয়ে দেখবেন ওই চার্চে। আমি খুব বড় এক লেখা লিখেছি বঙ্গীয় সাহিত্য পরিষদে, যে কেমনভাবে মধুসূদন দত্ত ব্যাপটাইজড হলেন, এই লিখেছি, খুব বড়। তো যাই হোক, এইটা হচ্ছে প্রথম যে হাসপাতাল ইংরেজরা বানিয়েছে, তার সম্পর্কে ডক্টর ক্রফোর্ড লিখেছেন। ইনি অত্যন্ত বড় মাপের একজন ডাক্তার ছিলেন, যিনি লিখেছেন 1903 সালে লিখেছেন এটা। ইনি একজন IMS ডাক্তার ছিলেন আর কি। এই হচ্ছে খুব রেয়ার একখানা ম্যাপ, যে ম্যাপে হাসপাতালটা দেখানো হয়েছে। এই ম্যাপটা কিন্তু 250 বছরের পুরনো ম্যাপ। সেই ম্যাপটা পরে রিপ্রডিউস হয়েছিল ওই ইন্ডিয়ান মেডিকেল গেজেটে, সেখান থেকে আমি নিয়েছি। এটা 1903 সালের ম্যাপ। এই যে ম্যাপটা, এইটা হচ্ছে গঙ্গা, দেখতে পাচ্ছেন, গঙ্গার মধ্যে এইটা হচ্ছে হাসপাতাল, গঙ্গার কাছাকাছি। এই যে খালটা, পাশে একটা খাল, এইখানে সমস্ত কামান টামানের জন্য গোলা বারুদ রাখা হতো, এই জায়গাটা। আর এইটা হচ্ছে কবরখানা, আজও আছে কবরখানাটা। চার্চটা এইখানে তৈরি হয়েছিল। এখন এই চার্চটা নেই, যেহেতু চার্চটা তৈরি ছিল 1787-এ। এটা তার আগের ম্যাপ আর কি। তো একটা লোকেশন দিলাম। এই বইটা অত্যন্ত ইম্পর্টেন্ট বই, 1727 সালের লেখা বই। এই বইটা লিখেছিলেন আলেকজান্ডার হ্যামিল্টন। উনি একজন আধিকারিক ছিলেন, ইংরেজদের সঙ্গে এসেছিলেন উনি। 1727-এ উনি কলকাতা এসেছিলেন, এসে এই বইটা লিখেছিলেন। এই যে এ নিউ অ্যাকাউন্ট অফ দি ইস্ট ইন্ডিজ ইত্যাদি ইত্যাদি। এই যে আলেকজান্ডার হ্যামিল্টনের লেখা, এই 1727-এ। এইখানে উনি লিখছেন, ভালো করে দেখুন এই জায়গাটা, দি কোম্পানি
has a pretty good hospital at Calcutta, where many go in to undergo the penance of physic, but few come out to give account of its operation. বুঝতে পারছেন হাসপাতালের কি অবস্থা? যারা ঢুকতো মরে যেত, আর যারা বাইরে বেরিয়ে আসতো তারা বলতেও পারতো না, বেরিয়ে খুব কম আসতো। এই জন্য লোকে বলে যে এই হাসপাতালটার গায়েতে ওই কবরখানাটা ওই জন্য করা হয়েছে, মানে ওখানে মরবে পাশেই কবর দিয়ে দেওয়া হবে। দেখলেন তো, ম্যাপে দেখলেন তো, এই জন্য সাহেবরা এটা বানিয়েছিল। এটাই হচ্ছে প্রথম হাসপাতাল। এই হাসপাতালটা 1707 1707 তৈরি হয়েছিল ওই একই জায়গায়। পরে যখন 1756 সালে পলাশির যুদ্ধের ঠিক আগে, 1757 পলাশির যুদ্ধ ঠিক তার আগে জুন মাসে কলকাতায় যখন সাহেবরা একটা দুর্গ বানাচ্ছে, ফোর্ট উইলিয়াম বানাচ্ছে সাহেবরা নিজেদের বাঁচার জন্যে, তখন মুর্শিদাবাদ থেকে নবাব সিরাজউদ্দৌলা বলছেন, দূত মারফত পাঠাচ্ছেন, ওরে তোদের কি আমি পারমিশন দিয়েছি ওই ফোর্টটা বানাবি তোরা? 1707 ফোর্টটা হচ্ছে আর কি। তারপরের ঘটনা আমি বলছি, 1754-55 এরকম সময়কার ঘটনা বলছি। তোদের তো আমি কোনো পারমিশন দিইনি, তোরা আমার জায়গায়, বাংলাটা তো আমার, আমি নবাব বাংলার, আর আমার পারমিশন না নিয়ে তোরা ফোর্ট বানাচ্ছিস, ফোর্টটাকে তৈরি করছিস, রিপেয়ার করছিস, তোদের ওয়ার্নিং দিলাম বন্ধ কর। কাগজ দিয়ে পাঠিয়ে দিল, কোনো ওয়ার্নিং শুনলো না সাহেবরা তৈরি করে যাচ্ছে, ফোর্টটা রিপেয়ার করে যাচ্ছে। দ্বিতীয়বার ওয়ার্নিং নবাব সিরাজউদ্দৌলার কাছ থেকে এলো, পাত্তা দিল না সাহেবরা। তৃতীয়বার যখন এলো, পাত্তা দিল না। এবার সিরাজ বলে, চল ওদের ভালো করে শাস্তি দিতে হবে, ওদের চল বলে সৈন্য সামন্ত নিয়ে, সে ঘোড়া হোক, হাতি হোক, পদাতিক হোক, সব নিয়ে মুর্শিদাবাদ থেকে প্রায় 1 লক্ষ সৈন্য নিয়ে সব মিলিয়ে তিনি কলকাতা ঢুকলেন 1756 পলাশির যুদ্ধের আগের বছর। ঢুকে মার তছনছ করে দিলেন একদম সাহেবদের ডেরাগুলোকে। তার মধ্যে এই ফোর্টটাও নষ্ট হলো, করলেন উনি। ওই গির্জাটাও নষ্ট হলো, প্রথম গির্জা নষ্ট হলো। আর নষ্ট হলো এই হাসপাতালটা। সাহেবরা বলল, আমরা যে কত এখনো নিকৃষ্ট মানের যোদ্ধা এটা বোঝা গেছে, আমাদের এবার ভালো করে ফোর্ট বানাতে হবে। যাই হোক, আমরা যেটা করব, এই হাসপাতালটাকে অন্য জায়গায় নিয়ে যাব। হাসপাতালটা চলে এলো আজকে যেখানে জিপিও, জেনারেল পোস্ট অফিস, ওইখানে তার গায়েতে, মানে ফোর্টটা ওইখানেই ছিল, তার গায়েতে যেখানে কাস্টমস হাউস, ওইখানে আজকে কাস্টমস হাউস আছে, ওইখানে হাসপাতালটা চলে এলো। কিন্তু কাস্টম হাউসের যারা মালিক ছিলেন তারা বলে, এখানে আর বেশি দিন রাখতে দেবো না, তোমরা দেখো মানে অন্য জায়গায় যাও। তখন মানে অন্য জায়গায় যাওয়ার জন্য এই হাসপাতালের কর্তৃপক্ষ বলল, খোঁজো জায়গা খোঁজো, একটা জায়গা খোঁজো তো না, আমাদের হাসপাতাল বানাতেই হবে। আমরা যদি এখানে বেঁচেই না থাকি তাহলে এখানকার মানুষজনকে কি করে আমরা দাবিয়ে রাখবো, এখান থেকে সম্পদ কি করে নিয়ে যাব আমরা ইউরোপে? ঠিক কথা। সুতরাং আমাদের বাঁচতে হবে, তাহলে আমাদের হাসপাতাল বানাতে হবে। আর আমাদের জন্য, এদেশের লোকে মরুক, আমাদের কিছু যায় আসে না, কিন্তু আমাদের জন্য, আমরা যারা সাহেবরা আসছি ইউরোপ থেকে, আমাদের জন্য হাসপাতাল বানাতে হবে। তাই বানানো হলো, খোঁজা হলো। খুঁজতেই সেই সময় এসে গেছেন একজন মিশনারি, ওর নাম হচ্ছে জন কিয়ারনান্ডার, জন জাকারিয়া কিয়ারনান্ডার। ইনি এসছেন তখন ইংল্যান্ড থেকে। এসে তিনি এখানে খ্রিস্ট ধর্মে দীক্ষা দিচ্ছেন সবাইকে। করতে তিনি শুনতে পেলেন, কি হলো, আপনারা জায়গা খুঁজছেন হাসপাতালের জন্য? তো আমার একটা জায়গা রয়েছে বাগানবাড়ি, আমি ওখানে ফুর্তি করি, ওই বাগানবাড়িতে অনেক বড় জায়গা। ও তো ওই ফুর্তি আমি নাই করলাম, ওটাই নেবেন? কোথায় রয়েছে? দক্ষিণ কলকাতার কাছে একটা জায়গা, আমার বিশাল জঙ্গল ঘেরা আমার একটা বাগানবাড়ি আছে, আমি ওখানে একটা দোতলা বাড়ি বানিয়েছি, ওইখানে আমি হই করি, ফুর্তি করি, ইত্যাদি করি। ওইটা যদি নেন আপনারা তাহলে আমি কিন্তু দিতে পারি, কিন্তু পয়সা দিতে হবে, এমনি দেবো না, আমায় বিক্রি করতে হবে, মানে আমি পয়সা নেবো। তো সাহেবরা তো অত্যন্ত বুদ্ধিমান যাচ্ছিলেন, তারা বলে ঠিক আছে আমি পয়সা দিচ্ছি। কিনে নিলেন, দক্ষিণ কলকাতার ওই জায়গাটা কিনে নিয়ে
এই হাসপাতালটা উঠে গেল ইন দ্য ইয়ার 1770। যে বছরে গির্জাটা তৈরি হলো, সেকেন্ড থার্ড গির্জাটা, সেই বছরে তৈরি হলো হাসপাতালটা। এই হাসপাতালটা ওইখানে গেল দক্ষিণ কলকাতায়, আজকে যেটা SSKM হসপিটাল। সুতরাং SSKM হসপিটালের জন্ম 1770। বেশ, এইটা হচ্ছে পুরনো ফোর্ট, এই হচ্ছে পুরনো ফোর্ট, এইটা হচ্ছে হলওয়েল মনুমেন্ট, এটা আজ আর নেই। এইটা হচ্ছে নেতাজি সুভাষ রোড, এই জায়গাটা জিপিও হয়েছে আজকে, এই পুরনো ফোর্ট। এটা কি ভেঙেছিল সিরাজ, এটাকে ভেঙে ওদের শাস্তি দিয়েছিল এটা। বেশ, তো এই সেই ছবিটা আনলাম, কারণ হাসপাতালটা ছিল এইটা, যেই শেষ হলো এরকম জায়গায় হাসপাতাল ছিল। বেশ, তারপর আমরা দেখি এরপরে কি আছে, তাড়াতাড়ি যাব। এই হচ্ছে পুরনো SSKM, 1770 সালে তৈরি হয়েছে। এটা অনেক পরে তোলা, বোধহয় 1800 সালের কোন এক সময়, 48-50। এরপরে বলো, হাসপাতাল বানালে তোমরা, শুধু সাহেবরা, তাদের কি রোগ হয়? এদেশের লোকগুলো কি রোগ টোগ হয় না? হয়তো। তা আমরা বাঁচবো কি করে? এদেশের লোক বলল, আমাদের জন্য কোথায় হাসপাতাল? ঠিক কথা। কে ভাববে সব? আমাদের দেশে যারা বুদ্ধিজীবী, তারা একজন দুজন এগিয়ে এসছে, হ্যাঁ এটা তো করা উচিত, ঠিক। কিন্তু সাহেবরা বলছে না 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 না, ওদের জন্য ভেবে কোনো লাভ নেই, আমরা আমাদের কথা ভাববো। কিন্তু সব সাহেবই খারাপ ছিল না, অনেক সাহেব ছিল ভারত বন্ধু। একজন দুজনের নাম করলে আপনারা বুঝতে পারবেন, ডেভিড হেয়ার, ড্রিঙ্ক ওয়াটার বেথুন, ডক্টর মোয়াট, এরা ছিল ভারত বন্ধু সাহেব। উইলিয়াম বেন্টিং, এরা ছিল ভারত বন্ধু সাহেব। সেই রকম একজন দুজন সাহেব ছিল। তিনি একজন গির্জার একটা রেভারেন্ড ছিলেন, মিস্টার আওয়েন সাহেব। আওয়েন সাহেব বললেন, না 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 না, এদের জন্য একটু হাসপাতাল বানাও। বানানো হলো চিতপুরে ছোট্ট হাসপাতাল, তার নাম দেওয়া হলো নেটিভ হাসপাতাল। নেটিভদের জন্য, যেহেতু নেটিভ মানে এদেশীয় আর কি, এদেশীয়দের জন্য বলে নেটিভ হাসপাতাল তৈরি হলো। কিন্তু জায়গাটা ছোট হয়ে গেল বলে নেটিভ হাসপাতালটা উঠে এলো চাঁদনীতে। এই দেখুন টিপু সুলতান মসজিদ, এর পেছন থেকে একবার পূর্ব দিকে বিস্তীর্ণ অঞ্চল, পুরো জায়গাটাই ছিল নেটিভ হসপিটাল। এখন আর নেই, কিন্তু এর একটা স্মৃতি বহন করছে। একদম শেষে ওইখানে, যেখানে জ্যোতি সিনেমা এ পাশে, তার উল্টো দিকে দেখবেন একটা রাস্তা আছে, এই রাস্তাটার এখনো নাম হসপিটাল রোড, এই নেটিভ হাসপাতালের নামে। বেশ, আমরা দেখি তারপর কি আছে। এটা হচ্ছে 1854 সালে এই হাসপাতাল তৈরি হয়েছিল, মিটফোর্ড হাসপাতাল, ঢাকাতে। আমি অল্প অল্প দিয়ে দিচ্ছি, সব হাসপাতালের কথা বলবো না। ঢাকার মিটফোর্ড হাসপাতাল 1854-এ তৈরি হলো। বেশ, এখানে পরে মেডিকেল কলেজ তৈরি হয়েছিল, ঢাকা মেডিকেল কলেজ। এটা হচ্ছে ক্যাম্বেল মেডিকেল স্কুল, ক্যাম্বেল মেডিকেল স্কুল, এটি তৈরি হয়েছিল 1873 সালে। এই ক্যাম্বেল মেডিকেল স্কুল এখন তো হয়েছে নীলরতন সরকার মেডিকেল কলেজ। আমাদের স্বাধীনতার পরে নীলরতন সরকার মেডিকেল কলেজ তৈরি হয়েছিল। এটা হচ্ছে 1873। বেশ, এরপরে হচ্ছে কারমাইকেল মেডিকেল কলেজ, আজকে যেটা আরজিকর মেডিকেল কলেজ, কারমাইকেল মেডিকেল কলেজ, এই পুরনো ছবি এটা। এই কারমাইকেল মেডিকেল কলেজ স্কুল, এটা তৈরি হয়েছিল 1887 সালে। পরে সেটা কলেজ হলো 1916 সালে সেই কলেজ। এই কলেজের ছবি এটা। এটা হচ্ছে বর্ধমান মেডিকেল স্কুল। 1910 সালে বর্ধমান মেডিকেল স্কুল হয়েছিল। বর্ধমান মহারাজারা দান দান করেছিলেন বাড়ি ঘরদোর। পরে এটি কলেজ হয়েছিল 1954 সালে, স্বাধীনতার পরে, বর্ধমান মেডিকেল কলেজ। এটা হচ্ছে ন্যাশনাল মেডিকেল কলেজের শুরু, ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট দিয়ে শুরু হয়েছিল 1921 সালে। পরে স্বাধীনতার পরে এটা ন্যাশনাল মেডিকেল কলেজ হয়েছিল। এইটা হচ্ছে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ, স্কুল দিয়ে শুরু হয়েছিল 1822 সালে, বাঁকুড়া সম্মেলনী মেডিকেল স্কুল দিয়ে। এইটা 1967-68 সালে মেডিকেল কলেজ হয়েছে। বেশ, এবার আসি আমরা উত্তর কলকাতায়।
উত্তর কলকাতায় এই যে মন্দিরটা দেখছেন, এটা যে নবরত্নের মন্দির, এখনো আছে। নবরত্নের মন্দির ভেঙে গেছিল কলকাতার বিশাল সাইক্লোন, 1737 সালের সাইক্লোনে যেগুলো ভেঙে গেছিল, তার মধ্যে একটা হচ্ছে ওই গির্জা, প্রথম গির্জা। 2 নম্বর হচ্ছে এই মন্দিরটা। এই মন্দিরটা তৈরি হয়েছিল 1733 সালে, 37 সালের ঝড়ে ভেঙে গেছিল। আর একটা হয়েছিল ক্রিকরো, মৌলালির কাছে ক্রিকরো, আমার বাড়ির কাছে ক্রিকরোতে একটা বিশাল জাহাজ উল্টে ভেঙে পড়ে গেছিল। ওই জন্য ওই জায়গাটার নাম ডিঙা ভাঙা এখনো, মানে ডিঙাটা ভেঙে গেছিল। বেশ, আসি আমরা দেখি মধুসূদন গুপ্তকে নিয়ে, যে যার ছবি আমরা দেখিয়েছি। মধুসূদন গুপ্ত কলকাতা থেকে প্রায় 17-18 মাইল দূরে বৈদ্যবাটি, এই কলকাতা বৈদ্যবাটি গঙ্গার ধারে, এইখানে উনি থাকতেন। উনি কলকাতায় আসছেন পড়াশোনা করতে, বৈদ্যবাটি থেকে কলকাতায় আসছেন। ওনার জন্ম 1806, আমি বলেছি আগে। উনি আসছেন 1824 সালে উনি কলকাতায় এলেন, পড়তে এলেন। ওপরে লেখা আছে 1824। উনি পড়তে এলেন কলকাতায়। কি পড়তে এসছেন? সংস্কৃত কলেজে, ডাক্তারি ফাক্তারি নয়, সংস্কৃত কলেজে তিনি পড়তে আসছেন। আসুন, উনি আসুন, আমরা ওকে সাদরে গ্রহণ করছি। এইখানে তিনি এলেন, এটা হচ্ছে ক্যালকাটা সংস্কৃত কলেজ। এইখানে তিনি এলেন, এটা হচ্ছে কলেজ স্কোয়ারের পুকুরটা। এই বাড়ি আজ আর নেই। এই বাড়ির মাঝখানটা, এইটা হচ্ছে সংস্কৃত কলেজ, ছবিটা দেখে রাখুন। এইটা সংস্কৃত কলেজ, আর বাড়ির এইটা হচ্ছে হিন্দু কলেজ, আর এইটা হচ্ছে হিন্দু স্কুল। একই লম্বা একটা প্যানেল বাড়ি, বাড়ির মাঝখানটা সংস্কৃত কলেজ, ওই পাশটা হিন্দু স্কুল, এ পাশটা হিন্দু কলেজ। বেশ, এটা হিন্দু কলেজ এবং সংস্কৃত কলেজ একসাথে। বেশ, এইখানে তিনি এলেন, এসে ঢুকে গেলেন। সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা হয়েছিল 1 জানুয়ারি 1824। উনি সেই সময় ঢুকলেন, মধুসূদন গুপ্ত। ঢুকে এখানে পড়াশোনা করবার জন্য অ্যাডমিশন নিচ্ছেন। তবে বৈদ্যবাটি থেকে যখন উনি আসছেন, কেন আসছেন? বিয়ে করা হয়ে গেছে, তখন বিয়েও হয়ে গেছে। উনি আসছেন, ওনার বাবা বলেছেন, তুমি তো পড়াশোনা করবে না, তোমার পড়াশোনা কোনো জ্ঞান নেই, তোমার মেধা নেই, কিচ্ছু নেই, তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও। বা বউ কি হবে তাহলে? ও থাকবে, তুমি বেরিয়ে যাও। পড়াশোনা করে যেদিন আসতে পারবে সেদিন বাড়িতে ঢুকো। উনি রেগে মেগে বেরিয়ে চলে গেছিলেন, এসে এখানে এসেছিলেন। এবার তারপরটা ইতিহাস। বেশ, এই এলেন তিনি, এখানে ঢুকলেন, এই সংস্কৃত কলেজে ঢুকলেন। এবারে এই রকম সংস্কৃত কলেজে প্রায় 12-14 জন ছিল বৈদ্য, মানে গুপ্ত, কবিরাজ, সেনগুপ্ত, বৈদ্য শ্রেণীর 12-14 জন ছেলে ছিলেন। এখন সংস্কৃত কলেজে তো সব কিছু পড়া নয়, বিদ্যাসাগর মশাই তো সব পড়েছেন সংস্কৃত কলেজ থেকে। কিন্তু এই বলছে যে দেখো, আমরা এই যে 12-14 জন বৈদ্য কবিরাজ বংশের ছেলে, আমরা সংস্কৃত কলেজে ঢুকে ওইসব ন্যায় ওইসব পড়ে কি করব? আমরা আর্ট ওইসব করে, সাহিত্য ওইসব কি পড়ে আমাদের কি হবে? আমাদের তো আলটিমেটলি আমাদের যে পূর্বপুরুষরা যে বৈদ্যগিরি করে, ডাক্তারি করে, আয়ুর্বেদ, আমাদের তো ওইটাই করতে হবে। তাহলে কর্তৃপক্ষকে বললে হয় না যে মশাই, সংস্কৃত কলেজে একটা বৈদ্যক শ্রেণী পড়ানোর ব্যবস্থা করুন, আয়ুর্বেদ পড়ানোর ব্যবস্থা করুন? যেমন ভাবনা তেমন কাজ। সবাই মিলে একটা দরখাস্ত করলেন যে আমরা বৈদ্যক শ্রেণী আপনারা বানান, আয়ুর্বেদ শ্রেণী আমরা তাতে পড়ব, এই কারণ। 11 জন সই করলেন, হয়ে গেল। চলে গেল শিক্ষা দপ্তরের মাথা, ইনি হোরেস হেম্যান উইলসন, অত্যন্ত পণ্ডিত লোক। ইনি কিন্তু ডাক্তার ছিলেন, কিন্তু শিক্ষা কমিটি, ভারতবর্ষের শিক্ষা কমিটির ইনিই মাথা ছিলেন, হোরেস উইলসন, হোরেস হেম্যান উইলসন। ইনি সংস্কৃত জানতেন একেবারে, মানে সংস্কৃত পণ্ডিতের মতো। সংস্কৃত অন্তত গোটা 10 বই লিখেছিলেন ইনি। যাই হোক, সেটা প্রশ্ন নয়। এনার কাছে দরখাস্ত গেল, ইনি বললেন তাই নাকি, এরা একটা আয়ুর্বেদ পড়ানোর ব্যবস্থা করতে বলছে সংস্কৃত কলেজে, এইটা আমি বুঝতে পারছি না, আমি ডাক্তারবাবুর কাছে যাই। উনি ছুটলেন ডাক্তারবাবুর কাছে, ডাক্তার জন টাইটলার। ইনি তখন ওই নেটিভ হাসপাতাল দেখালাম, ওর সুপারিনটেন্ডেন্ট ইনি।
আর ইনি আরও একটা কাজ করতেন, আপনারা ভাবতে পারবেন না, অবাক লাগবে, ইনি হিন্দু কলেজের ম্যাথামেটিক্সের প্রফেসর ছিলেন, ডাক্তারি সার্জন ছিলেন, আবার হিন্দু কলেজের ম্যাথামেটিক্সে কোনো মিলবে না, কোথায় ম্যাথামেটিক্স আর কোথায় সার্জারি একসঙ্গে তিনি করতেন, এত সব ট্যালেন্টেড ছিলেন এনার কাছে গেলেন, হিন্দু কলেজে গিয়ে বলে, ওই যে ডক্টর চাইডলার, হ্যাঁ স্যার বলুন, বলছি যে এই সংস্কৃত কলেজে তো 11 জন অ্যাপ্লাই করেছি যেটা আয়ুর্বেদ শ্রেণী করতে, কি করবো বলুন তো, আর আয়ুর্বেদ শ্রেণী যে তৈরি করতে হয় তা আপনাকেই দায়িত্ব নিতে হবে, কারণ আপনি ডাক্তার। তো উনি বললেন হ্যাঁ করে দিন, সঙ্গে সঙ্গে বলে করে দিন, ব্যাস সংস্কৃত কলেজে একটা ডাক্তারি পড়ানোর ব্যবস্থা হলো, 3 বছরের কোর্স। বেশ, এটার জন্য পয়সা করি যারা দিলেন, এই 4 জনের নাম না করলেই নয়। একজন হচ্ছেন রামকমল সেন, 2 হচ্ছে রাধাকান্ত দেব, 3 হচ্ছে মতিলাল শীল, আর 4th হচ্ছে ডেভিড হেয়ার। রামকমল সেনকে চেনেন, কেশবচন্দ্র সেনের ঠাকুর দাদা, একেও তো চেনেন, নবকৃষ্ণ। আর মতিলাল শীলকেও চেনেন, মতিলাল শীলকে নিয়ে দীর্ঘ বই লিখেছি আমি, এবারেই বেরিয়েছে মতিলাল শীল। আর ওইটা ডেভিড হেয়ারকেও সবাই চেনেন। বেশ, আমি এগুলো ডিটেলস বলছি না, তাহলে সময় নষ্ট হয়ে যাবে। এইটা যখন দেখা হলো, তখন ক্যালকাটা মাদ্রাসা, ক্যালকাটা মাদ্রাসা হচ্ছে ভারতবর্ষের প্রথম সরকারি স্কুল। আবার বলছি, ভারতবর্ষের প্রথম সরকারি, গভর্নমেন্ট কথাটা বলতে হবে, প্রথম সরকারি স্কুলটির নাম হচ্ছে ক্যালকাটা মাদ্রাসা, সারা ভারতবর্ষের, তৈরি হচ্ছে কলকাতায় 1781। অবশ্যই ওয়ারেন হেস্টিংস তার জন্যে অনেক কাজকর্ম করেছিলেন, সেই জন্যে ওইটা তৈরি হয়েছিল, ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস। ক্যালকাটা মাদ্রাসার ছবি আমার বাড়ির খুব কাছে, দেখতে পাচ্ছেন ক্যালকাটা মাদ্রাসা, সামনে পুকুর আছে, হাজি মোহাম্মদ মহসিন স্কোয়ার। ক্যালকাটা মাদ্রাসা তখন তো যারা পড়েন তারা বলেন, ওই সংস্কৃত কলেজে আপনারা একটা আয়ুর্বেদ পড়ানোর ব্যবস্থা করলেন, আচ্ছা আমাদের তো ইউনানি বলে একটা সিস্টেম আছে, যে সিস্টেমে আমরা চিকিৎসা করি, তো আপনারা ক্যালকাটা মাদ্রাসাতে ইউনানিটা ভালো করে পড়িয়ে দিন না, তাহলে আমরাও ব্যবসাটা করতে পারবো বাড়ি ফিরে। ওই দরখাস্ত করুন, দরখাস্ত হলো। আবার H.H. উইল বললেন যে ওই সেই ডক্টর টাইটলার বললেন নিশ্চিত এটা করে দিন, ভারতবর্ষের ঐতিহ্য ইউনানি, ভারতবর্ষের ঐতিহ্য আয়ুর্বেদ, করে দিন, এটা করে গেল। এখানেও তৈরি হলো দ্বিতীয় চিকিৎসা বিজ্ঞান শিক্ষার, মানে ডাক্তারি পড়বার দ্বিতীয় স্কুল। আগেরটার নাম ছিল মেডিকেল ক্লাস ইন সংস্কৃত কলেজ, এটার নাম হলো মেডিকেল ক্লাস ইন ক্যালকাটা মাদ্রাসা। কিন্তু আরও একটা আছে, 3টে, সেটা এদের আগে হয়েছে, সেটা দেখাই আপনাদের, আগে হয়েছে। আচ্ছা বেশ, এগুলো দেখানো দরকার নেই, এই যে এই 3টে দেখে নিন। এস এইগুলোর আগে এই যে মেডিকেল ক্লাস, এটা না, এই যে মেডিকেল ক্লাস ইন ক্যালকাটা মাদ্রাসা, মেডিকেল ক্লাস ইন সংস্কৃত কলেজ। কিন্তু আগে আর একটা তৈরি হয়েছে, সেটার নাম হচ্ছে স্কুল ফর নেটিভ ডক্টরস, ওই একদম ওপরে দেখতে পাচ্ছেন। এটা তৈরি হয়েছিল 1822 সালে 21শে জুন। এই স্কুলটাই হচ্ছে ভারতবর্ষের প্রথম চিকিৎসা বিজ্ঞান শিক্ষার স্কুল, কলেজ নয়, স্কুল। ভারতবর্ষের প্রথম, আবার বলি, ভারতবর্ষের প্রথম চিকিৎসা বিজ্ঞান শিক্ষার, মানে ডাক্তারি পড়ানোর স্কুলটার নাম হচ্ছে স্কুল ফর নেটিভ ডক্টরস। পরে নামটা পাল্টে যায়, নেটিভ মেডিকেল ইনস্টিটিউট, ওই পরে 1824 সালে হয়েছিল। তো এইটাই ভারতবর্ষের প্রথম চিকিৎসা বিজ্ঞান শিক্ষার স্কুল। তারপরে 1827 এইটা, 1827 এইটা, এই দুটো, এই তিনটে চলছে। এখান থেকে যারা ডাক্তার বেরোচ্ছেন তারা সারা বাংলার গ্রামে গঞ্জে পৌঁছে যাচ্ছে, মানুষের চিকিৎসা করছে, অনেকদিন ধরে করছে। অভিযোগ জমা পড়ছে, হাতে লেখা অভিযোগ জমা পড়ছে যে আমাদের বাঁচান। অভিযোগ করছে গ্রামের শহরের মানুষ যারা রোগগ্রস্ত,
কাকে অভিযোগ করছে? তৎকালীন গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিংকে। তাকে অভিযোগ করছে, আমাদের বাঁচান, যে ডাক্তারদের আপনারা এখান থেকে পড়িয়ে পাশ করাচ্ছেন, এ বেটারা যত না চিকিৎসা ভালো করছে তার চেয়ে অধিক খারাপ করছে, আমরা মরে যাচ্ছি। গাদাগুচ্ছের অভিযোগপত্র, সব অভিযোগ দেখছেন, চেষ্টা করছেন উইলিয়াম বেন্টিং অফিসের মাধ্যমে। দেখে বলেন, এ তো ভয়ঙ্কর কথা, এই ডাক্তারগুলো তৈরি করছি তো আমরাই, সরকার তৈরি করছে, আর সেই তারা ডাক্তার হয়ে রোগী মেরে দিচ্ছে, এ তো ভয়ঙ্কর কথা। এটি সত্যতা আছে, এই যে লোকগুলো বলছে, অভিযোগ করেছে, লিখিত সত্যতা আছে। বলছে সত্যতা কি করে জানবো? তাহলে একটা তদন্ত কমিটি করে দিন, দেখুন তদন্ত কমিটি করে দিন সত্যি বলছে কিনা এই লোকগুলো। তো তদন্ত কমিটি একটা তৈরি হলো। সেই তদন্ত কমিটিতে 6 জনকে রাখলেন উইলিয়াম বেন্টিং। আমি দেখাচ্ছি, ছবিটা দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। তদন্ত কমিটিতে এই যে দেখুন, এই তদন্ত কমিটিতে 6 জনকে রাখা হলো। উইলিয়াম বেন্টিং, তদন্ত কমিটিতে এই 6 জনকে রাখা হয়েছে। সার্জেন্ট জন গ্র্যান্ট, এই গ্র্যান্টের ছবি পাওয়া গেছে। জে.সি.সি. সাদারল্যান্ড, ইনি শিক্ষা কমিটি তখন মাতা ছিলেন, এর ছবি পাওয়া যায়নি। সি.ই. ট্রেভেলিয়ানের ছবি পাওয়া গেছে, ইনি শিক্ষা কমিটির সেক্রেটারি ছিলেন, এর পাওয়া গেছে। সার্জেন্ট পেন্স, ছবি পাওয়া যায়নি। সার্জেন্ট এম.জে. ব্রামলি, ছবি পাওয়া যায়নি। রামকমল সেন, একমাত্র ভারতীয়, এদের সবাই সাহেবেরা, একমাত্র ভারতীয় এই 6 জনের মধ্যে, বা বাঙালি যাই বলেন, তাকে রাখা হলো এই তদন্ত কমিটিতে। 1833 সালের অক্টোবরে বেন্টিং সাহেব বললেন, এই নিন আপনাদের দায়িত্ব দিলাম, সারা বাংলা ঘুরে আপনারা দেখুন যে এদের সত্যতা আছে কিনা, যে অভিযোগগুলো করছে যে আমরা মরে যাচ্ছি, চিকিৎসা পাচ্ছি না, দেখুন। 1 বছর সময় দিলাম। এই 6 জন 1 বছর সময় নিয়ে পরের বছর 1834 সালের অক্টোবর মাসে তারা রিপোর্ট পেশ করলেন। রিপোর্টে বলা হলো যে এরা সবাই সত্যি সত্যি মেরে ফেলছে। ওই ডাকো 6 জনকে ডাকো। 6 জন এলো, বসুন বসুন, আমি আপনাদের সঙ্গে মিট করব। উইলিয়াম বেন্টিং বললেন, বলুন তো কি ব্যাপার? ওই স্যার সব লিখে দিয়েছি, এরকম একদম বই, প্রচুর কাগজপত্র লিখেছি, সব লিখেছি। বলে না, আমি এত পড়তে পারবো না, আপনি বলুন কি লিখেছেন বলুন। ও স্যার, সমস্ত অভিযোগ সত্যি কথা, যে সমস্ত ডাক্তাররা আমরা তৈরি করছি তারা সব মেরে ফেলছে রুগীদের। তাই কি করব? বললো, স্যার আমরা 2টো জিনিস বলেছি। হ্যাঁ বলুন। ওই 3টে ডাক্তারি পড়ানোর স্কুলকে কাল থেকে তুলে দিন। তুলে দিন মানে বন্ধ? হ্যাঁ বন্ধ করে দিন। সে কি, আমরাই তো বানিয়েছি, আমরাই যদি বন্ধ করি তো থুতু গেলা হবে, তো লোকে তো ছ্যাঁচা করবে যে সরকার বানিয়েছে, সরকারই তুলে নিল, তার মানে এদের কোনো পরিকল্পনা খুব ঠিক নেই। না স্যার, কিছু করার নেই স্যার, সত্যি এখান থেকে যে ডাক্তাররা বেরোচ্ছে তারা কিন্তু মানুষ মারছে, এ আমরা দেখে নিয়েছি সারা বাংলা ঘুরে 1 বছর ধরে। তাহলে কি করবো বলুন তো? তুলে দিন। আচ্ছা, তুলে দিলেই হয়ে যাবে সমস্যা? তার বিনিময়ে কি করবেন? হ্যাঁ স্যার, সেটা বলেছি, ওই পাশে লেখা আছে স্যার, সেটাও বলেছি। হ্যাঁ বলুন বলুন। এইগুলোর বদলে একখানা মেডিকেল কলেজ বানান, কোনো স্কুল টিস্কুল নয়, একটা বানান, 3-4টে নয়, এবং সেটা হবে কলেজ। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আরো বলেছি স্যার, ওই কলেজের পড়ানো হবে ইংরেজি মিডিয়ামে, বাংলা টাংলা, এতক্ষণ বাংলা ফাংলা পড়ানো হতো এই 3টেতে, ইংরেজিতে পড়ানো হবে। আচ্ছা বেশ, আর কিছু? আর কিছু? হ্যাঁ স্যার, আরেকটু আছে, সেটা হচ্ছে ওই মেডিকেল কলেজটা লন্ডন ইউনিভার্সিটির সঙ্গে অ্যাফিলিয়েশন হবে। তখন কলকাতা বিশ্ববিদ্যালয় তৈরি হয়নি, কোনো বিশ্ববিদ্যালয় নেই ভারতবর্ষে, সুতরাং লন্ডন ইউনিভার্সিটি রয়েছে, তার অ্যাফিলিয়েশন। আচ্ছা বেশ বেশ, তাহলে আমি ঘোষণা করে দিচ্ছি, তবে দাঁড়ান আমাকে 2-3 মাস ভাবতে দিন, আমি কাগজপত্র দেখি ভালো করে। উনি কাগজপত্র 2-3 মাস দেখলেন, দেখতে দেখতে জানুয়ারি এসে গেল, 1835 জানুয়ারি এসে গেল। জানুয়ারির 28 তারিখে তিনি ঘোষণা করলেন, শুনছেন, আজ থেকে
আমি ভারতবর্ষে একটি মেডিকেল কলেজ চালু করলাম। এটাই ভারতবর্ষের প্রথম মেডিকেল কলেজ আমি চালু করলাম কলকাতাতে বলে 35 দফা নিয়মকানুন বেরিয়ে গেল। বেরিয়ে উনি লিখে দিলেন, ওর আধিকারিকরা লিখে দিলেন, সেই 35 দফা নিয়ে শুরু হলো কলকাতা মেডিকেল কলেজ, ফার্স্ট মেডিকেল কলেজ ইন ইন্ডিয়া। শুধু ইন্ডিয়া নয়, এশিয়ার প্রথম মেডিকেল কলেজ এটা। ওই তারিখটা ফুটছে 28 জানুয়ারি 1835। এই ছবিটাও দেখে রাখুন, এই ছবিটা মেডিকেল কলেজের পুরনো বাড়ির ছবি, এই যে সংগ্রহ করা হয়েছে অনেক কাণ্ড করে। বেশ, এবার দেখুন মেডিকেল কলেজে এসব দরকার নেই। আমি মেডিকেল কলেজ শুরু হয়ে গেল, ছাত্র কেন? ছাত্র আছে তো, কোথেকে আসবে? ওই যে হেয়ার স্কুল, ওই যে হিন্দু স্কুল, ওই যে জেনারেল অ্যাসেম্বলি স্কুল। জেনারেল অ্যাসেম্বলি হচ্ছে আজকে স্কটিশ চার্চ কলেজ, ওটা তৈরি হয়েছিল 1830। 1830 সালে ওই জেনারেল অ্যাসেম্বলি কলেজ তৈরি করেছিলেন আলেকজান্ডার ডাফ, নামটা শুনেছেন আলেকজান্ডার ডাফ। ওই এই স্কুলগুলো থেকে আসবে ছাত্র। আচ্ছা বেশ, তখনও মেয়েরা আসেনি, আচ্ছা আসুক বলেছে স্কুল থেকে আসছে, বেশ ঠিক আছে আসুক, কিন্তু পড়াবে কারা? পড়াবে লন্ডন থেকে আসবে। মেডিকেল কলেজে লন্ডন থেকে এলেন 3 জন অধ্যাপক পড়াবেন মেডিকেল কলেজে। বেশ, আচ্ছা লন্ডন থেকে যারা এসে পড়াবে এই ছেলেগুলোকে 49 জনকে নেওয়া হলো। এই ছেলেগুলো সব ইংরেজি জানে ভালো মতো, জানে অল্প 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 জানে, অল্প অল্প বোঝে। না না না, ওরকম করে তো হবে না, আমাদের সাহেবগুলো তো সব ইংরেজিতে পড়াবে। তাহলে তোর অসুবিধা হয়ে গেল। তাহলে এক কাজ করো, আরও 2-3 জনকে নাও যারা ইংরেজিও জানে বাংলাও জানে, এরকম টিচার নাও, তারা বুঝিয়ে দেবে। কাদের নেব? মধুসূদন গুপ্তকে নাও, উনি তো সংস্কৃত কলেজে পড়াশোনা করেছেন। নবকৃষ্ণ গুপ্তকে নাও, উনি সংস্কৃত কলেজে পড়াশোনা করেছেন। আর রাম ঈশ্বর আবাস্থিকে নাও, উনি বাঙালি, উনিও পড়াশোনা করেছেন সংস্কৃত কলেজে। এই 3টে ছেলেকে নিয়ে নাও, আউটস্ট্যান্ডিং ছেলে এরা। এরা ওয়েস্টার্ন মেডিসিন জানে, এরা ইস্টার্ন মেডিসিন জানে, এবং বাংলা জানে, ইংরেজি জানে, এরাই বুঝিয়ে দেবে ছাত্রদের। সুতরাং 3 জন প্রফেসর এলেন ইউরোপ থেকে। প্রফেসর, এই যে 3 জন প্রফেসর, 3 জন এদেশের। সেক্রেটারি হলেন ডেভিড হেয়ার, ওই যে ডেভিড হেয়ার, কলেজের সেক্রেটারি হলেন ডেভিড হেয়ার। আর স্টুডেন্ট 49। কারা কারা শুরু করলেন পড়ানো? ভারতবর্ষের ইতিহাসে প্রথম টিচার, প্রথম জনের নাম হচ্ছে MJ ব্রামলি, মাউন্টফোর্ড জোসেফ ব্রামলি। আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। মাউন্টফোর্ড জোসেফ ব্রামলি প্রিন্সিপাল হলেন। H গুডিভ, হেনরি হ্যারি গুডিভ। আর হলেন WB ও'শনেসি, পুরো নাম হচ্ছে উইলিয়াম ব্রুক ও'শনেসি। ও'শনেসির ছবি, গুডিভের ছবি, এই ছবিটা প্রিন্সিপাল MJ ব্রামলের ছবি বলে চালানো হয়, কিন্তু এটা ভুল ছবি, তবু আমি এনেছি যেহেতু এটা মেডিকেল কলেজে এখনো টাঙানো আছে। বেশ, আর 3 জন এদেশীয় শিক্ষক, একজন মধুসূদন গুপ্ত, নবকৃষ্ণ গুপ্ত, রাম ঈশ্বর আবস্থি, আমি আগেই বলেছি, এরা 3 জন এখানকার শিক্ষক শুরু করলেন। বেশ, মধুসূদন গুপ্ত কলকাতা মেডিকেল কলেজে জয়েন করেছিলেন 18ই মার্চ 1835। এবার ক্লাসটা কোথায় হবে? বাড়ি কোথায়? একটা বাড়ি, একটা হলটল দরকার তো, যেখানে 49 জন বসবে। কোথায় হবে? বাড়ি নেই, কিছু নেই, ঢাল নেই, তরাল নেই, মেডিকেল কলেজ তৈরি হয়ে গেল। এই যখন ভাবছে তখন দেখা গেল ওই দরজা দিয়ে একজন কে আসছে, কি যেন আসছে। আসুন আসুন, আপনাকে বলছেন, আসুন আসুন, এদিকে আসুন। উনি এলেন। আমি শুনলাম আপনারা নাকি হলের অভাবে মেডিকেল কলেজ শুরু করেও করতে পারছেন না। হ্যাঁ, তা তো পাচ্ছি না, আমাদের কোনো ঘর নেই, বাড়ি নেই, কিচ্ছু নেই। ও, আমার বাড়িতে আসুন না, আমার বাড়িতে শুরু করুন। কোথায় আপনার বাড়ি? কেন, কলেজ স্কোয়ারে, উত্তর দিকে আমার বাড়ি। খুব ভালো হলো, খুব ভালো হলো। না, আমার বাড়িতে আপনি ক্লাস করুন, কিন্তু আপনাকে ভাড়া দিতে হবে বাড়িটার। দেবো, তাতে কোনো অসুবিধা নেই, সরকারি ইয়ে হচ্ছে তো চিকিৎসা বিজ্ঞান, ভাড়া দেবো, ভাড়া দেবো। ইনি কে?
ইনি হচ্ছেন রামকমল সেন, কেশব সেনের ঠাকুরদাদা। এনার বাড়িটা হচ্ছে আজকের কলেজ স্ট্রিটের কফি হাউস। ভারতবর্ষের ইতিহাসে প্রথম চিকিৎসা বিজ্ঞানের প্রথম ক্লাস শুরু হয়েছিল ওই কফি হাউসে 1836 সালে, 1835 সালের 1 জুন। তখন তারপরে হয়েছিল অ্যালবার্ট কলেজ নাম হয়েছিল, ঠিক একদম। বেশ, কত মাইনে, ভালো করে দেখুন মাইনে কত। এই সমস্ত কাগজ আমি আর্কাইভ থেকে জোগাড় করেছি, আর্কাইভে গিয়ে দেখেছি অরিজিনাল সব কাগজ, সেখান থেকে আমি ছবি করে এনেছি আপনাদের জন্য। মাইনে কত শুরু থেকেই মাইনে। এই যে প্রিন্সিপালের মাইনে দেখুন, প্রিন্সিপাল সুপারিনটেন্ডেন্টের মাইনে 1200 টাকা মাসে। হেনরি হ্যারি গুডি অধ্যাপকের মাইনে 600 টাকা পার মান্থ। আর মধুসূদন গুপ্ত আন্ডারলাইন করেছি, তিনিও একজন ডেমনস্ট্রেটর শিক্ষক, তার মাইনে মাসে মাত্র 60 টাকা। নবকৃষ্ণ গুপ্ত আরেকজন, তার মাইনে মাসে 30 টাকা। এই দেখুন এইগুলো সব। আর এইখানে ডক্টর ব্রামলি প্রিন্সিপাল সই করেছে, এই দেখুন সই করেছে। এটা হিসেবের খাতা, এই হিসেবের অরিজিনাল খাতা আর্কাইভে রাখা আছে। আর্কাইভে আমি 15 বছর ধরে কাজ করেছি, এইসবগুলো অসংখ্য এরকম রয়েছে, আমি একটা দুটো এনেছি আপনাদের কাছে। বেশ, মাইনের কীরকম ডিসক্রিপেন্সি দেখতে পাচ্ছেন, এটা মেডিকেল কলেজ। বেশ, মেডিকেল কলেজে এইরকম যখন হচ্ছে, ক্লাস শুরু হয়ে গেছে, সাহেবরা এসে বলছে, মানে প্রশাসন এসে মেডিকেল কলেজের যারা প্রশাসক তাদের বলছে, আরে মশাই আপনাদের কতদিন চলবে বলুন তো এই ডাক্তারি পড়ানোটা? বলে কেন, এই তো 5.5 বছর চলবে। লন্ডন ইউনিভার্সিটি বলে দিয়েছে 5.5 বছর। 5.5 বছর? কিন্তু এতদিন কি আর লোকগুলো মরবে ভারতবর্ষে? বলে হ্যাঁ ঠিক বলেছেন, তাড়াতাড়ি বার করুন, তাড়াতাড়ি বার করুন, 3-3.5 বছরের মধ্যে বার করে দিন। এটা সম্ভব নয়। আমাদের অ্যাফিলিয়েশন হচ্ছে লন্ডন ইউনিভার্সিটি, ওরা না বললে আমরা এটা পাল্টাতে পারবো না। আমাদের ওই 5.5 বছর পরেই পাঠাবো। ওই 35 সাল থেকে 5.5 বছর, 40-41 সালের আগে আমরা ডাক্তার বার করতে পারবো না। বলে ততদিনে কি লোক মরুক, এটাই চান আপনারা? জানানো হলো লন্ডন ইউনিভার্সিটি, তারা বলল ঠিক আছে একটা কাজ করুন, আপনারা 2-1 বছর আগেই, মানে 3.5 বছরের মাথায় আপনারা একটা কাজ করুন, আপনারা দেখুন আপনাদের যে 49 জন ছেলে রয়েছে এদের একটা ওরাল টেস্ট নিন, মৌখিক পরীক্ষা নিন, নিয়ে দেখুন এদের মধ্যে আউটস্ট্যান্ডিং কজন আছে, কজন দারুণ পড়াশোনা করে ফেলেছে এই 3-3.5 বছরের মধ্যে, তাদেরকে বার করে নিন, তাদেরকে নিয়ে ফাইনাল পরীক্ষা নিন। এটা খারাপ বলেনি, ঠিক। 11 জনে 49 জনের মধ্যে 11 জনকে খুঁজে পাওয়া গেল যারা আউটস্ট্যান্ডিং পড়াশোনা করে ফেলেছে 3.5 বছরের মধ্যে। এই 11 জনের নাম এখানে রয়েছে এই শিল্ডে। এই শিল্ডটা ক্যালকাটা মেডিকেল কলেজে অ্যানাটমি লেকচার থিয়েটারে আছে। এই উমাচরণ শেঠ ইত্যাদি ইত্যাদি 11 জন। এই 11 জনকে নিয়ে শুরু হলো ভারতবর্ষের ইতিহাসে প্রথম ডাক্তারির চূড়ান্ত পরীক্ষা। এটাই প্রথম ডাক্তারির চূড়ান্ত পরীক্ষা ভারতবর্ষে শুরু হলো। 49 জনের মধ্যে 11 জন। অসম্ভব পরীক্ষা। 38 সালে শুরু হলো অক্টোবর মাসে, 7 দিন ধরে পরীক্ষা হচ্ছে। বলে দিয়েছিল মেডিকেল কলেজের কোনো শিক্ষক, ওখান থেকে নির্দেশ এসছে লন্ডন থেকে, মেডিকেল কলেজের কোনো শিক্ষক পরীক্ষক হতে পারবে না, বাইরে থেকে নিয়ে আসুন। ওই বাইরে যারা প্র্যাকটিস করে সাহেবরা, ওই সব সাহেব ডাক্তারদের নিয়ে এসে পরীক্ষক হিসেবে জয়েন করান, ওরাই পরীক্ষা নেবে। আচ্ছা ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই, এটা মানতে পারবো বলে সেইটা করা হলো। কতজন পাশ করেছিল জানেন? 11 জনের মধ্যে সবারই পাশ করার কথা 4 জন পাশ করেছিল। দেখুন আমি 4 জন নাম দেয়। এরাই হচ্ছে ভারতবর্ষের ইতিহাসে প্রথম ডাক্তার। ভারতবর্ষের ইতিহাসে প্রথম ডাক্তার ডক্টর উমাচরণ শেঠ ফার্স্ট হয়েছিলেন, এই তার ছবি। ডক্টর দ্বারকানাথ গুপ্ত এই সেকেন্ড হয়েছিলেন। ডক্টর রাজকৃষ্ণ দে ছবি পাওয়া যায়নি। ডক্টর নবীনচন্দ্র মিত্র ছবি পাওয়া গেছে। এই 4 জন ভারতবর্ষের ইতিহাসে প্রথম পাশ করা ডাক্তার। ভারতবর্ষের ইতিহাসে নয়, এশিয়ার ইতিহাসে প্রথম পাশ করা ডাক্তার এরাই। দ্বারকানাথ গুপ্ত হচ্ছে এই ফ্যামিলির 6th জেনারেশন, হচ্ছে নরনারায়ণ গুপ্ত। সব জানেন, নরনারায়ণ গুপ্ত অ্যাডভোকেট জেনারেল ছিলেন। দ্বারকানাথ গুপ্তের 6th জেনারেশন উনি। বেশ,
আর একজন পাশ করলেন, পাটনাতে তিনি ছিলেন, পাটনাতে ওপিয়াম বোর্ডে তিনি ছিলেন, শ্যামাচরণ দত্ত। 1 মাস পরে তিনি পাশ করেছিলেন। এই জন্য আমরা বলতে পারি প্রথম পাশ করেছিলেন 4 জন নয়, 5 জন। এরাই হচ্ছে ভারতবর্ষের ইতিহাসে প্রথম পাশ করা ডাক্তার। এই বাড়িটার ছবি আবার দেখালাম, এটা অত্যন্ত রেয়ার ছবি। বেশ, আমি খুব তাড়াতাড়ি যাচ্ছি। এবার পণ্ডিত মধুসূদন গুপ্ত, তিনি তো পড়াচ্ছেন, ওখানে পড়াচ্ছেন। সাহেবরা এসে বললেন, পণ্ডিত ভাই, মানে পণ্ডিত মশাই, আপনি তো পড়াচ্ছেন ছেলেদের, এই 49 জন ছেলেদের পড়াচ্ছেন, এরপরে আপনাকে আর কেউ মানবে না ওখানে, আপনি তো ডাক্তার নন, মানবে কি করে? আপনি তো আয়ুর্বেদ করেছেন আর পড়াচ্ছেন অ্যালোপ্যাথিতে, কেউ মানবে না তো, ছাত্ররা মানবে না। এরপর কি করতে হবে বলুন? আপনি আমাদের এই অ্যালোপ্যাথি ডাক্তারটা মেডিকেল কলেজ থেকে পড়ে নিন। ও তাই নাকি? পড়া যাবে? হ্যাঁ, কেন পড়া যাবে না? আপনি টিচার ক্যান্ডিডেট হিসেবে ছাত্রদের সঙ্গে বসে যাবেন, ছাত্ররাও দেবে, আপনিও পরীক্ষা দেবেন, আপনি পাস করবেনই, কেন আপনি তো টিচার, পাস করবেনই। 1840 সালে ইনি বসে গেলেন ছাত্রদের সঙ্গে চূড়ান্ত পরীক্ষা, ফাইনাল এমবি নয় তখন, ফাইনাল ডিগ্রিটার নাম বলছি আমি। বসে গেলেন এবং পাস করলেন, এবং সেই সমস্ত রেকর্ড আমার কাছে আছে। ইনি কোথায় কি নাম্বার পেয়েছেন, কোথায় কি সব রয়েছে, আমি সেটা আনিনি আপনাদের কাছে, সময়টা খুব অল্প বলে। তিনি পাস করলেন, এবার হলেন ডক্টর পণ্ডিত মধুসূদন গুপ্ত। এনার বিশাল সার্টিফিকেট, বিরাট একটা সার্টিফিকেটটা এত বড় ছিল, এত বড় আছে আমার কাছে, এত বড় কপি আছে আমার কাছে। 3টে ভাষায় লেখা ছিল, একটা আরবি ভাষায়, একটা ইংরেজি ভাষায়, একটা বাংলা ভাষায়। এই সার্টিফিকেটটা লেখা ছিল, ডাক্তারি পাস করার সার্টিফিকেট। আমি খালি বাংলাটা আপনাদের এনেছি, আমি একটা লাইন পড়ছি। আমরা মনোযোগপূর্বক সম্যক প্রকারে 1840 সালে, বানান দেখুন, নভেম্বর মাসের 26 দিনে বৈদ্যবাটী নিবাসী শ্রী মধুসূদন গুপ্তের পরীক্ষা লইয়া তাহাকে প্রশংসাপত্র দিতেছি, ইত্যাদি। তলায় অসংখ্য মানুষ সই করেছেন, ডেভিড হ্যারেরও সই আছে, সমস্ত শিক্ষক মশাই সই আছে, সাহেবদের সই আছে। সেই সব বড়টা আনিনি আমি আপনাদের, শুধু বাংলাটা অংশটা আপনাদের দেখালাম। বেশ, এবারে মধুসূদন গুপ্তকে দিয়ে কি করানো হচ্ছে দেখুন। প্রথম ডিসেকশন, আমি বলেছিলাম প্রথম ডিসেকশন 10 জানুয়ারি 1836, ভারতবর্ষের ইতিহাসে, কেন এশিয়ার ইতিহাসে ডেড বডি ডিসেকশন করছে পণ্ডিত মধুসূদন গুপ্ত। আমি খুব তাড়াতাড়ি যাচ্ছি যাতে সবগুলো একটু একটু করে বলতে পারি। হয়ে গেল। এইটা করার পর 10 জানুয়ারি এটা করার পর যখন ডিসেকশন করলেন, ডেড বডি শোয়ানো আছে। এটা হয়েছিল মেডিকেল কলেজে এখন যেখানে, সেইখানে একটা আউট হাউস ছিল, সেটা ওপরে টিনের চাল, তার নিচে এই অনুষ্ঠানটা হয়েছিল, প্রথম ডিসেকশনটা। ডেড বডি শোয়ানো ছিল, মাথার কাছে যা ডেসক্রিপশন, সবটা বলতে পারছি না আপনাদের, অনেক সময় লাগবে, তো একটুখানি বলে দিই। মাথার কাছে দাঁড়িয়ে ছিলেন মাস্টারমশাই ডক্টর হেনরি হ্যারি গুডিভ। তিনি ডাইরেকশন দিচ্ছিলেন, তিনি তো লন্ডন থেকে পাস করা, সব অনেকদিন আগেই করেছেন এসব। আর ওই ঘর থেকে দরজা দিয়ে ঢুকবে মধুসূদন গুপ্ত, তিনি ডিসেকশন করবেন। ছাত্ররা কেউ ঢুকছে না ঘরে, বলছি যে সে অশরীরী আত্মা ফাত্তা বেরিয়ে আসবে, আমাদের মেরে ফেলবে, এটা এক। আর 2 হচ্ছে, এইসব করলে আমার বাড়িতে ধোপা নাপিত সব বন্ধ হয়ে যাবে, আর পাড়ার লোকরা পিটিয়ে ছাতু করে দেবে আমাদের যদি আমরা এই ডেড বডির ওপরে ছুরি চালাই। ওই লোকটার তো হবেই, ওই লোকটা মরবেই, মানে মধুসূদন গুপ্ত, আমরাও তার সঙ্গে সঙ্গে মরবো। যাব না বাবা, কিন্তু যাব না করেও ভাবছি এটা দেখলে হয় না কি হচ্ছে জীবন, এটা প্রথম, এটা ভাবনাই ছিল না কারোর, দেখলে হয় বলে সবাই দরজার বাইরে, দরজা আর দরজা আগেকার দরজা ঝিলিমিলি আছে, এরম মারলে সবটাই উঠে যায়, দেখেছেন, আবার ছেড়ে দিলে সবটা নেমে যায়, এগুলোকে ঝিলিমিলি বলে। তো ঝিলিমিলিতে এরকম করে তুলে দেখছে সবাই, ডেড বডি এরকম করে কি করছে দেখছে, আবার যেই ভয় পাচ্ছে ছেড়ে দিচ্ছে, পড়ে যাচ্ছে, এইটা চলছে। পণ্ডিত মধুসূদন গুপ্ত ঢুকলেন, স্যার কোথা দিয়ে কি করব, ডক্টর গুডিভকে বললেন, গুডিভ বললেন এখানটা দিন, ছুরি লাগান,
এইখানটা লেখা আছে সব বইতে। এনি ছুরি যে এখানে চালালেন, কত দূর চালাবো স্যার? এই যে নাইকুণ্ডলী আম্বেলিকাস এই পর্যন্ত চালান, বেশ চালালাম। স্যার এটা কত হবে, চাপটা কত হবে স্যার? এই চাপটা আমি দেখিয়ে দিচ্ছি। চাপটা দেখিয়ে দিলেন, মানে কতটা জোরে হবে, কতটা হালকা হবে, এইসব দেখিয়ে দিলেন, শুনিয়ে দিলেন, করলেন। এইটা হচ্ছে প্রথম দিনের। আমি ডিটেলস বললাম না আপনাদের, ডিটেলসটা সেই সময় বেশ কিছু কাগজেও বেরিয়েছিল, যেমন সংবাদ প্রভাকরে বেরিয়েছিল, এছাড়া অন্যান্য ইংরেজি কাগজে বেরিয়েছিল, সেসব রয়েছে আমার কাছে, আমার বইতে রয়েছে। যে বইটার জন্য আমি রবীন্দ্র পুরস্কার পেয়েছিলাম মধুসূদন গুপ্তকে নিয়ে লিখে 2014-তে। বেশ, আমরা এরপরে আসছি। এইটা 10 মাস পরে, এই ঘটনার 10 মাস পরে অক্টোবর মাসের 28 তারিখে ছাত্ররা প্রথম ডিসেকশন করলেন। ইনি তো মাস্টারমশাই, ইনি প্রথম ডিসেকশন করেছিলেন জানুয়ারি। ছাত্ররা না করলে কি করে ডাক্তার হবে? ছাত্ররা 10 মাস পরে অক্টোবর মাসে এটা করলেন। বেশ, ছাত্রদের মধ্যে প্রথম যিনি করেছিলেন ডিসেকশন, তার নাম কৃষ্ণ দে। অত্যন্ত অল্প বয়স ছেলেটা। একে নিয়ে আমি দীর্ঘ লেখা লিখেছি, এর সম্পর্কে কিছু জানাই যায় না প্রায়, তবুও আমি এত করেছি, গবেষণা করেছি। রাজকৃষ্ণ দে পাশ করার পরই তার তখন বয়স হচ্ছে 23-24, এরকম হয়নি। তাকে দিল্লিতে পোস্টিং করে দিল সরকার। দিল্লিতে একটা জায়গায় তুমি চিকিৎসা করতে যাও। তিনি ততক্ষণে বিয়ে করে ফেলেছেন, তার স্ত্রীর বয়স তখন 11। তিনি নিয়ে গেছেন স্ত্রীকে, তখনও ছেলেপুলে হয়নি। সেখানে তিনি চিকিৎসায় ব্যস্ত, অসুস্থ হয়ে পড়লেন রাজকৃষ্ণ দে, খুব অসুস্থ। বন্ধুরা আছে, বন্ধুত্ব হয়ে গেছে অন্যদের সঙ্গে। বন্ধুদের বললেন, শোন, আমার যা অসুখ করেছে, রোগ হয়েছে, আমি আর বাঁচব না নিশ্চিত, কেউ আমাকে ভালো করতে পারবে না, কোনো ডাক্তার, আমি চলে যাব। ওই দেখ আমার স্ত্রী, ওর বয়স মাত্র 11, 11.5। আমি চলে যাওয়ার পর, এটা কবে বলছে? 1840-41 সালে। আবার বলছি সময়টা, আবার বলছি 1840-41 সালে বলছে এটা। ওই মেয়েটা বিধবা হবে আমি চলে গেলে। তোরা ওই মেয়েটার দ্বিতীয়বার বিয়ে দিস, যদি ও রাজি হয়। এই প্রগতিশীল ভাবনা রাজকৃষ্ণদের মধ্যে ছিল 1840 সালে। আর সেই বিধবা বিবাহ আইন পাশ হয়েছিল 1856 সালে, 16 বছর পরে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার 16 বছর আগে এই ছেলেটা, বাচ্চা ছেলে, কতটা প্রগতিশীল ছিল আমরা বুঝতে পারি। আর বললাম না, অসংখ্য বলার আছে এদের সম্পর্কে, দরকার নেই। বেশ, আমরা আসি। এর পরেরটা হচ্ছে প্রথম দিনের ডিসেকশন, এটা বলছি না, বলে দিয়েছি হালকা করে, ছোট্ট করে। এই দেখুন, এটা হচ্ছে মেডিকেল কলেজের জেনারেল লেকচার থিয়েটার, এরকম। এটা সাহেবরাই বানিয়েছিল। আর এইটা হচ্ছে মধুসূদন গুপ্তের ওই ছবিটার ফ্রেমটার নিচে এইখানটা, এটাই কিন্তু মূল। একেবারে সে 1848 সালে যখন বেথুন সাহেব তুলে দিচ্ছে মেডিকেল কলেজের প্রিন্সিপালের হাতে এই ছবিটা, সেই ছবিটা এটাও তখন থেকেই ছিল, এখন নষ্ট করে ফেলেছে। এইখানটায় লেখা রয়েছে, দেখুন কি লেখা রয়েছে, আগে থেকে বলছি না আমি। এই দেখতে পাচ্ছেন কি লেখা রয়েছে? এইখানে লেখা রয়েছে, পড়া যাচ্ছে না আলোতে, পণ্ডিত মধুসূদন গুপ্ত, দি ফার্স্ট হিন্দুস্তান অ্যানাটমিস্ট, ইত্যাদি ইত্যাদি লেখা আছে, 10 জানুয়ারি ইত্যাদি। এটা কিছুটা উঠে গেছে, প্রায় 180 বছর ধরে এই কাঠটার ওপর দিয়ে নানান বয়ে গেছে, কিছুটা উঠে গেছে, কিন্তু এখনো পড়া যাচ্ছে এটা। বেশ, মেডিকেল কলেজের দক্ষিণ দিক। সুতরাং অন্ধ সংস্কার নয়, মধুসূদন গুপ্তের হাত ধরে বিজ্ঞানেরই জয় হয়েছিল, আমরা তার কাছে ঋণী। এই 4 জন, আর একটা মাইলস্টোন মেডিকেল কলেজে, একটু একটু করে বলছি। এই 4 জন মেডিকেল কলেজের ছাত্র, এরা প্রথম বিদেশে গেলেন হায়ার স্টাডি করতে। মেডিকেল কলেজে হায়ার স্টাডি করার কোনো জায়গা ছিল না। মেডিকেল কলেজে যে ডিগ্রি ডিপ্লোমা দেয়া হতো ক্যালকাটা ইউনিভার্সিটি তৈরির আগে, সেই ডিগ্রি ডিপ্লোমার নাম ছিল GMCB, গ্র্যাজুয়েট অফ মেডিকেল কলেজ অফ বেঙ্গল, GMCB। এটাতেই হোল পৃথিবীতে চিকিৎসা করা যেত। কেন? ওটা ছিল লন্ডন ইউনিভার্সিটির অ্যাফিলিয়েশন।
এই ছেলেগুলো, 4টে ছেলে বিদেশ যাচ্ছে হায়ার স্টাডি করতে। কেন? বিদেশে এমডি করা যায়, বিদেশে এমবি করা যায়। সুতরাং এই 4টে ছেলে, ভালো করে দেখে নিন 4টে ছেলেকে। এই ছেলেটার নাম হচ্ছে সূর্যকুমার চক্রবর্তী, এই ছেলেটা হচ্ছে গোপাল চন্দ্র শীল, এই ছেলেটা দ্বারকানাথ বসু, এ খ্রিস্টান হয়ে গেছিল, পরবর্তীকালে এও খ্রিস্টান হয়ে গেছিল। এই ছেলেটার নাম হচ্ছে ভোলানাথ বসু। এদের মধ্যে এই দুজনকে আপনারা চেনেন, ও দুজন খুব অল্প বয়সে মারা যায় ভারতবর্ষে ফিরেই। সূর্যকুমার চক্রবর্তী ইনি ইংল্যান্ডে গিয়ে সারা নামে এক মহিলাকে বিয়ে করেন, নিজে খ্রিস্টান হন। আর চক্রবর্তী এরকম করে পৈতেটাকে এরকম করে টান মেরে ফেলে দিয়েছেন, দিয়ে খ্রিস্টান হয়ে গিয়ে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষা নিয়েছিলেন। খ্রিস্ট ধর্মে দীক্ষা নিলে এক একজন এক এক রকম হয়, কেউ রেভারেন্ড হন, কেউ মাইকেল হন। ইনি করলেন কি, বলেন আমার শ্রেষ্ঠ মাস্টার মশাই ডক্টর হেনরি হ্যারি গুডিভ, আমার এই তিনি হচ্ছেন আমার সবচেয়ে উল্লেখযোগ্য মাস্টারমশাই, আমার অত্যন্ত প্রিয় মাস্টারমশাই। আমার মাস্টারমশাইয়ের নামটা আমার নামের মধ্যে ঢুকিয়ে দিই, তাহলেই বোঝা যাবে আমি খ্রিস্টান হয়েছি। মাস্টারমশাইয়ের নাম গুডিভ, ওনার নাম হলো খ্রিস্ট ধর্মে দীক্ষা নেওয়ার পরে সূর্যকুমার গুডিভ চক্রবর্তী, এই নামেই তিনি বিখ্যাত হয়ে গেলেন সারা পৃথিবীতে। এনার 3 মেয়ে, একটু বলে দিই, এটা 1 মিনিট লাগবে। 3 মেয়ে, মেজো মেয়ে 2 মেয়ে বিয়ে করেননি, বড় মা ছোট, তারা সন্ন্যাসী হয়ে যান, যেমনভাবে মাদার টেরেসা হয়েছিলেন এরকম সন্ন্যাসী হয়ে যান। মেজো মেয়ে ললিতা, ললিতার বিয়ে দিয়েছিলেন উনি। ললিতার বিয়ে হয়েছিল ব্যারিস্টার প্যারিলাল রায়ের সঙ্গে, বরিশালের প্যারিলাল রায়। এদের ছেলে মেয়ে, বড় ছেলে পরেশলাল রায়। পরেশলাল রায় ভারতবর্ষে বক্সিংয়ের জনক, মানে বক্সিংটা এনেইছে পরেশলাল রায় ভারতবর্ষে। ছোট ছেলে ইন্দ্রলাল রায়। ইন্দ্রলাল রায় হচ্ছে ভারতবর্ষের প্রথম পাইলট, ওর আগে কেউ কোনো ভারতীয় বিমান চালায়নি, প্রথম পাইলট, তিনি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে মারা যান, এই ইন্দ্রলাল রায় ইনি আর কি। পরেশলাল রায়ের ছেলের নাম প্রতীকলাল রায়, এরা সবাই খ্রিস্টান। পরেশলাল রায় কলকাতায় মারা গেছিল। পরেশলাল রায়ের ছেলে প্রতীকলাল রায় দিল্লিতে চলে গেলেন। আর এই প্রতীকলাল রায়ের ছেলেকে সবাই চেনেন, তার নাম প্রণয়লাল রায়। প্রণয় রায় নামে যে চিহ্নিত এনডিটিভির মালিক ছিলেন যিনি, এনডিটিভি এখনো আছেন উনি। সুতরাং এই কোন বংশের ছেলে বুঝতে পারছেন। আর এনাকেও চেনেন, এনার নাম ডাক্তার ভোলানাথ বসু। ইনি হচ্ছেন ভারতবর্ষের প্রথম এমডি, ভারতবর্ষের প্রথম এমডি হচ্ছেন ভোলানাথ বসু। তখন এমডি তো কলকাতা বিশ্ববিদ্যালয় ছিল না, কলকাতা বিশ্ববিদ্যালয় ছিল না, ইনি বিদেশ থেকে এমডি করলেন। ওই জন্যে ভারতবর্ষের প্রথম এমডি 1848 সালে ইনি এমডি পাস করেছিলেন। এনাকেও ছিলেন। এনার নামে একটা হাসপাতাল আছে ব্যারাকপুরে, নামটা হচ্ছে বিএন বোস হাসপাতাল। ইনি হচ্ছেন সেই বিএন বোস, ভোলানাথ বসু। এনারা পাস করে এসে কলকাতায় বিভিন্ন হাসপাতাল ইত্যাদিতে। হ্যাঁ, এরপরে হচ্ছে কি, এত কম পাস করছে যখন, তখন আরো কিছু ডাক্তার তৈরি করো পাস করানোর জন্যে। কেন হচ্ছে এরকম? বাংলায় তোমরা যদি চিকিৎসা বিজ্ঞান শিক্ষা দাও, বাংলায় যদি ডাক্তারি পড়াও, তাহলে কিন্তু অনেক ছেলে পাস করবে। ও বাংলায় ডাক্তারি পড়ানো, হ্যাঁ সরকার করছে কিন্তু, এটা কোনো প্রাইভেট নয়, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ব্রিটিশ গভর্নমেন্ট। বাংলায় ডাক্তারি পড়ানো হবে কোথায়? মেডিকেল কলেজের ভেতরেই। এরাই পড়াবে, যারা ইংরেজিতে পারে তারাই বাংলায় পড়াবে। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে। তা কি নিয়মকানুন বানাতে হবে তো? সরকার নিয়মকানুন বানিয়ে দিলেন, 10 দফা নিয়মকানুন, 10টা দফা নিয়মকানুন। বেশ, আচ্ছা এমন যদি হয়, কটা সিট আছে বলুন তো? কেন ওই 3 নম্বরে দেখুন না, 3 নম্বরে লেখা আছে 50টা সিট থাকবে বাংলায় ডাক্তারি পড়ানো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি 50 জনের বেশি অ্যাপ্লাই করে ফেলে তখন কি হবে? হ্যাঁ এটাও তো কথা, সেটাও লেখা আছে। ওই তো দেখুন 8 নম্বর ধারাটা দেখুন। 8 নম্বর ধারায় লেখা আছে, যদি 50 জনের বেশি অ্যাপ্লাই করে ফেলে ডাক্তারি পড়বে বাংলায়, তাহলে একটা ছাঁটাই পরীক্ষা হবে, যাকে বলা হয় প্রবেশিকা পরীক্ষা, যাকে বলা হয় এন্ট্রান্স পরীক্ষা। আজকে যেটা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, ওই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা তখন হয়েছিল। আচ্ছা কে পরীক্ষাটা নেবে? এই যে ছাঁটাই পরীক্ষা জয়েন্ট এন্ট্রান্স মেডিকেল কলেজের, কে নেবে? কারণ সেটা লেখা আছে দেখুন 5 নম্বর ধারাটা দেখুন। এই রকম অবস্থায় পরীক্ষা নেবে সংস্কৃত কলেজের প্রিন্সিপাল। তিনি একজন
অ্যাসিস্ট্যান্টকে আনতে পারেন, এনে নেবেন। ও সংস্কৃত কলেজ প্রিন্সিপাল তখন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সুতরাং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ডাকা হলো মেডিকেল কলেজে। মেডিকেল কলেজে উনি এলেন, হ্যাঁ বলুন, চিঠি দিয়ে ডাকা হলো। ডক্টর মঠ প্রিন্সিপাল, তিনি চিঠি দিলেন, উনি দিলেন, পেলেন। তো কী করবো? বলে আপনি পণ্ডিত মশাই পরীক্ষা নেবেন, যদি বেশি হয় তাহলে আপনি ছাঁটাই করবেন, আমাদের 50টা সিট আছে, 50টা পাস করাবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর তার আগে এরা তো সব বাংলায় পড়বে, তো বাংলায় পড়ানোর জন্যে জানতে হবে কিছু এদেরকে। আমি একটা সিলেবাস দিয়ে দিচ্ছি, এই সিলেবাস সমস্ত ক্যান্ডিডেটদের দিয়ে দেবেন। সিলেবাসে কেই আছে? বেতাল পঞ্চবিংশত, সিলেবাসে আছে জীবন ইতিহাস, সিলেবাসে আছে যোগ বিয়োগ গুণ ভাগ অনুপাত, এইসব শিখতে হবে। সিলেবাসে ব্যাকরণ ভালো করে শিখতে হবে। এই সমস্ত সিলেবাস তিনি দিয়ে দিলেন, এগুলো ভালো করে পড়ে এসো। প্রথমবার অ্যাপ্লাই করলেন 321 জন, 50টা সিট 321 জন। বাদল খুলে গেছিল বিদ্যাসাগর মশাই, এতগুলো ছেলের মধ্যে 50টাকে বেছে নেওয়া হয়ে গেল। থিওরি পরীক্ষা হয়ে গেল, এবার প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। প্র্যাকটিক্যাল নয়, মানে ওরাল পরীক্ষা হবে। ওরাল পরীক্ষাটা মেডিকেল কলেজের ক্যাম্পাসে হবে। বিদ্যাসাগর মশাই এলেন মেডিকেল কলেজ থিয়েটারে, সঙ্গে নিয়ে এলেন তার অ্যাসিস্ট্যান্টকে, দ্বারকানাথ বিদ্যাভূষণ, সবাই জানেন দ্বারকানাথ বিদ্যাভূষণ তখন সংস্কৃত কলেজে ভাইস প্রিন্সিপাল ছিলেন, আর প্রিন্সিপাল ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 1852, সময়টা হচ্ছে 1852 হয়ে গেল। দ্বারকানাথ বিদ্যাভূষণ সোমপ্রকাশের এডিটর ছিলেন, তিনি এলেন। এই যে ওরা বসে থিওরি কাগজ দেখলেন, সমস্ত থিওরি পেপারগুলো পড়ে নিলেন, দেখে নিলেন, নম্বর দিলেন। এরপরে ওরাল পরীক্ষা শুরু হলো। একে একেই অতজন 321 জনের পরীক্ষা হয়ে গেল। হয়তো কানে কানে এসে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কেউ এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কানে কানে বলেছেন, পণ্ডিত মশাই 50 জনকে কিন্তু পাস করাবেন, সিট খালি যাতে না থাকে। ঠিক আছে, আপনি যান, আপনি যান, দেখছেন। পাস করলেন মাত্র 50 জনের মধ্যে পাস করলেন মাত্র 21 জন। বাকি সিটগুলো ফাঁকা থাকবে, কিন্তু পরীক্ষার সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ করেননি সারা জীবন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এখানেও করলেন না। হতাশ হয়ে পড়লেন সাহেবরা, বলে ফাঁকা থাকবে সিট, বলে ফাঁকা থাকবে, আমাকে কাল থেকে ডাকবেন না, যান বলে বেরিয়ে চলে যাচ্ছেন। না 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 পণ্ডিত কি বলছেন আপনি, আপনি থাকবেন, কারণ বায়োলজি লেখা আছে আপনি থাকবেন। সুতরাং 21 জন পাস করেছিল, আর 10 জন, প্রথম ব্যাচ বলছি, 10 জনকে স্কলারশিপ দেওয়ার জন্য 10 জনকে নেওয়া ছিল। 31 জন প্রথম ব্যাচের ছাত্র ঢুকলেন মেডিকেল কলেজে বাংলায় ডাক্তারি পড়তে। 19টা সিট খালি। এখন এরকম হয় না, জয়েন্ট এন্ট্রান্সে খালি রাখে না, জিরো পেলেও বোধহয় ঢুকে যায় কেউ কেউ। যাই হোক, এবার আমরা দেখি, এই হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলে ফেলেছি, এটা দক্ষিণ উত্তরমুখী। এইটা মেডিকেল কলেজের একটা স্কেচ। এবারে আমরা আসি, মধুসূদন গুপ্ত মারা গেলেন 1856 সালে। মধুসূদন গুপ্ত মারা গেলেন 15ই নভেম্বর। ডায়াবেটিক গ্যাংগ্রিন হয়েছিল, তখন ডায়াবেটিসের কোনো চিকিৎসা ছিল না। তিনি ওই ডিসেকশন করতেন, ওই ছুরিতে কোনো ইনফেকশন ছিল, তারপরে এরকম লেগে যায়, তারপর সে গ্যাংগ্রিন আর ঠিক হলো না, আস্তে 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 তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন। বেশ, এই তার বাড়ি মেডিকেল কলেজের ঠিক উল্টো দিকে শ্রীগোপাল মল্লিক লেন, তার 18 নম্বর বাড়িটা তার বাড়ি। মূল বাড়িটা এখনও আছে, এই বাড়িটা এখনও এইরকম আছে। যদি মনে হয় 18 নম্বর বাড়িটা দেখে আসবেন কোনোদিন, মধুসূদন গুপ্তের কলকাতার বাড়ি। কিন্তু মধুসূদন গুপ্তের মূল বাড়ি হচ্ছে তো বৈদ্যবাটিতে, কলকাতার বাড়ি এটা। সুতরাং এই যে করে দিয়ে গেলেন মধুসূদন গুপ্ত, আমরা লিখছি লেট দি লাইট অফ দি ল্যাম্প হি কিন্ডেলড বি অ্যালাইভ ফর ইয়ার্স টু কাম। এইখানেও আমাদের একটা পাথর লাগানো আছে, এটা অ্যানাটমি লেকচার থিয়েটারের ভেতরে লাগানো আছে, ওনার এই কর্মকাণ্ডের কথা ওখানে লেখা রয়েছে। মধুসূদন গুপ্ত ইনি হচ্ছেন ডক্টর জেমস রানাল্ড মার্টিন, 96 থেকে 74। এই যে বইটা লিখেছেন মার্টিন সাহেব, এই বইটা যে লিখেছেন তিনি, এই বইটা এখনো পর্যন্ত জনস্বাস্থ্যের ওপরে, জনস্বাস্থ্য পাবলিক হেলথ, জনস্বাস্থ্যের ওপর এখনো পর্যন্ত এটা পথ দেখায়। বাইবেল কোরআন যাই বলুন, এই বইটা, এই যে মেডিকেল টোপোগ্রাফি অফ ক্যালকাটা, এই বইটা 1837-এ লেখা এই বইটা রয়েছে আমার কাছে, এই জন্য আপনাদের দেখাতে পারলাম। বেশ, আমাদের হেরিটেজ কয়েকজনের ছবি দেখে আমি শেষ করব। এখানে যার ছবি নেই
তিনি হচ্ছেন ডক্টর তামিজ খান। এনার ছবি নেই, আমরা কেউ পাইনি এনার ছবি। এই ডক্টর তামিজ খান হচ্ছেন মেডিকেল কলেজের প্রফেসর ছিলেন, মেডিসিনের প্রফেসর ছিলেন। এনারই ছাত্র হচ্ছে নীলরতন সরকার। ডক্টর তামিজ খানের ছাত্র হচ্ছে নীলরতন সরকার। উনি খান বাহাদুর উপাধি পেয়েছিলেন, ওনার ছাত্র। ওনার জন্ম হচ্ছে 1826 থেকে 1882। 1882 সালে উনি মারা যান। রোনাল্ড রস 1857, তারপর উনি মারা যান 1953-তে। এটাকে জানেন, ম্যালেরিয়া বলতে হবে না। এই ডক্টর গোপালচন্দ্র রায়, এর জন্ম 1844, উনি খুব অল্প বয়সে মারা যান, 1887-এ মারা যান ইনি। গোপাল রায়, গোপাল রায় প্রথম বর্ধমান ফিভার, যেখানে কয়েক হাজার মানুষ মারা গেছিল 1869, 70, 71, 72, এই 3-4 বছরে হাজার হাজার মানুষ মারা গেছিলেন বর্ধমান ফিভারে। ইনি সেই বর্ধমান ফিভারটাকে আটকালেন। সঙ্গে অবশ্য পেয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাইকে, তার সাহায্য নিয়ে তিনি আটকাতে পেরেছিলেন। প্রচুর গবেষণা কাজ। এনাকে সবাই চেনেন, কেদারনাথ দাস। ডক্টর কেদারনাথ দাস গাইনোকোলজির প্রবাদ প্রতিম গাইনোকোলজিস্ট, সবাই আমরা জানি। এনার অনেক আবিষ্কার রয়েছে, কি বলে ফরসেপ, ডায়লেটার, এইসব অনেক আবিষ্কার করেছেন আমাদের দেশের মহিলাদের মতো করে। ফরসেপ তো ছিলই ওদের দেশের মতো, কিন্তু আমাদের দেশের মহিলা স্ট্রাকচার ওদের দেশের মহিলা স্ট্রাকচার একরকম নয়। আমাদের দেশের মহিলাদের মতো করে ইনি ফরসেপ তৈরি করেছিলেন। এখন ওই ফরসেপ রাখা আছে, ওনার ব্যবহৃত ফরসেপ আর.জি. কর মেডিকেল কলেজে গাইনোকোলজি ডিপার্টমেন্টে রাখা আছে এখন। এনাকে সবাই চেনেন। ডক্টর কৃষ্ণাংশু রায় বলেই গেছে, রবার্ট কক কলেরার প্রবাদ প্রতিম মানুষ। ইনি কলেরার জীবাণু আবিষ্কার করেছিলেন, কলেরার যে জীবাণু আবিষ্কার করেছিলেন এবং কাজ করেছিলেন কলকাতায় বসে এখানে ইনি। এনাকে সবাই চেনেন ডক্টর মহেন্দ্রলাল সরকার। ডক্টর মহেন্দ্রলাল সরকার, এনার জন্ম হচ্ছে 1833 সালে, উনি মারা গেছিলেন 1904 সালে। 4 সালে। এনার সবচেয়ে শ্রেষ্ঠ কীর্তি হচ্ছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স, যেটা এখন যাদবপুরে আছে। সেখান থেকে প্রতিদিন গবেষণা চলছে, বিজ্ঞান গবেষণা চলছে। সেই বিজ্ঞান গবেষণার প্রতিষ্ঠাতা, প্রথম সভাপতি ছিলেন ইনি। এনাকে চেনেন ডক্টর উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। ডক্টর কৃষ্ণাংশু রায় বলে গেছেন আপনাদের, কালাজ্বরের ওষুধ বার করেছে, ইউরিয়া স্টিবামাইন বার করে লক্ষ লক্ষ মানুষকে তিনি সারিয়ে তুললেন, লক্ষ লক্ষ। একটা কথা ওখানে লেখা আছে, বইতে দেখবেন, আমি ওকে নিয়ে দীর্ঘ লেখা লিখেছি এবং সম্প্রতি একটা ডক্টর শ্যামল চক্রবর্তী একটা বইও লিখে পেরেছেন, কারণ এই বছরটা তার 150 বছর চলছে, শেষ হলো জাস্ট 150 বছর। উপেন ব্রহ্মচারী, দুবার গোপালচন্দ্র চট্টোপাধ্যায়, ইনি ম্যালেরিয়ার প্রভাব প্রতিম গবেষক। রোনাল্ড রস ইত্যাদির সঙ্গে তিনি ম্যালেরিয়ার গবেষণা করেছেন। আমাদের সুকচর, যেটা ওই খর্দা, ওইখানে উনি থাকতেন। ওখানকার মানুষ একে মাথায় তুলে রেখেছে, প্রায় অনুষ্ঠান করেন, আমাকে ডাকে, আমি যাই। বেশ, পরের আর একজন দুজন আছে যারা, এই দেখুন আর একটা আছে, বেশ। ইনি রাখাল দাস ঘোষ, ফার্মাকোলজির প্রবাদ প্রতিম মাস্টারমশাই এবং গবেষক। ফার্মাকোলজি, ভেষজ বিদ্যা। বেশ, ইনি হচ্ছেন ডক্টর রাধা গোবিন্দ কর। ইনি ডক্টর রাধা গোবিন্দ কর সবাই চিনি আমরা, আর.জি. কর মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা ইত্যাদি। ইনি হচ্ছেন সুন্দরী মোহন দাস, 1857 থেকে 1951। ইনি অনেকদিন বেঁচে ছিলেন। ইনি সুন্দরী মোহন দাস ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের প্রতিষ্ঠার সঙ্গে ইনি ভীষণভাবে জড়িত আছেন। ইনি হচ্ছেন ডাক্তার মহেন্দ্রনাথ ব্যানার্জি, M.N. ব্যানার্জি। মহেন্দ্রনাথ ব্যানার্জি আর.জি. কর মেডিকেল কলেজের প্রতিষ্ঠার সঙ্গে এর নামটা অত্যন্ত জড়িত আছে। উনি ছিলেন ভারতবর্ষের প্রথম বেসরকারি মেডিকেল কলেজ, তার নাম কারমাইকেল মেডিকেল কলেজ। তার প্রথম প্রিন্সিপাল ছিলেন ডক্টর মহেন্দ্রনাথ ব্যানার্জি। ইনি কাদম্বিনী, এইগুলি নীলরতন সরকার। এই ছবিটা ওই ছবিটা আমারই আঁকা, এইগুলো সব আর.জি. করে আছে। এইটা নীলরতন সরকার, ওটা আর.জি. কর। নীলরতন সরকার সবাই জানি 1861 থেকে 1943। এরকম প্রবাদ প্রতি মেডিসিনের ডাক্তার তো ভারতবর্ষে জন্মেছে কিনা জানি না আমরা, তো ইনি সেই হিসেবে পৃথিবী বিখ্যাত আর কি। বেশ গেল। কাদম্বিনী গাঙ্গুলি সবাই চেনেন নাম, ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলি। 1861টা লুমিনারিস। দেখুন 1861-এ প্রথম যিনি জন্মেছেন, মানে শুরুতে একদম, তার নাম ব্রহ্মবান্ধব উপাধ্যায়, বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী।
তিনি জন্মেছিলেন 11ই ফেব্রুয়ারি। তারপরে যিনি জন্মেছেন তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর, 7ই মে 1861। তারপরে যিনি জন্মেছেন তিনি কাদম্বিনী গাঙ্গুলি, 18ই জুলাই 1861। তারপরে যিনি জন্মেছেন তার নাম হচ্ছে আচার্য প্রফুল্লচন্দ্র রায়, 2 আগস্ট 1861। তারপরে যিনি জন্মেছেন তিনি হচ্ছেন নীলরত্ন সরকার, 1 অক্টোবর 1861। এতগুলো লুমিনারি 1861। বেশ, কাদম্বিনী গাঙ্গুলিকে বলতে পারি আমরা ভারতবর্ষের প্রথম মহিলা চিকিৎসক যিনি ভারতবর্ষের কোনো একটা মেডিকেল কলেজ থেকে পাশ করেছিলেন। কিন্তু ভারতবর্ষের প্রথম মহিলা চিকিৎসক ইনি নন। ভারতবর্ষের প্রথম মহিলা চিকিৎসকের নাম হচ্ছে আনন্দীবাই যোশী। তিনি বিদেশ থেকে পড়ে এসেছিলেন, কিন্তু এদেশের কোনো একটা মেডিকেল কলেজ থেকে পাশ করা প্রথম মহিলা ডাক্তার হচ্ছে কাদম্বিনী গাঙ্গুলি, দ্বারকানাথ গাঙ্গুলির স্ত্রী, জানেন সবাই দ্বারকানাথ গাঙ্গুলি। এই ফ্যামিলিরই ছেলে হচ্ছে সত্যজিৎ রায়। বেশ, ইনি চুনিলাল বসু। চুনিলাল বসুর জন্ম 1861, আমি বলতে ভুলে গেছি। চুনিলাল বসু ইনি খাদ্য নিয়ে, কেমিস্ট্রি নিয়ে অসংখ্য কাজ করেছেন, যা আমাদের নিত্য নতুন ভাবায় এইটা খাবো না ওটা খাবো না ইত্যাদি। এনার বই পড়লে সেটা পাবেন। ইনি হচ্ছে ডক্টর সুরেশ প্রসাদ সর্বাধিকারী। ভারতবর্ষে এই মাপের সার্জেন আসেইনি প্রায়, ইনি সেই সার্জেন ছিলেন। সর্বাধিকারী ফ্যামিলি। এনার দাদা দেবপ্রসাদ সর্বাধিকারী ক্যালকাটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হয়েছিলেন। সুরেশ প্রসাদ সর্বাধিকারীর জন্ম 1865, উনি মারা যান 1921। খুব দুঃখের, অল্প বয়সে মারা যান। ইনি হচ্ছেন ডাক্তার ইন্দু মাধব মল্লিক। ইন্দু মাধব মল্লিক আউটস্ট্যান্ডিং। এর জন্ম হচ্ছে 1869। উনি মারা গেছেন অত্যন্ত অল্প বয়সে, 47 বছর বয়সে, 1917 সালে তিনি মারা যান 47 বছর বয়সে। ইনি এমবি করেছেন কলকাতা মেডিকেল কলেজ থেকে, ইনি এমডি করেছেন কলকাতা মেডিকেল কলেজ থেকে, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। ইনি জুলজিতে এমএসসি করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়। ইনি বোটানিতে এমএসসি করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। ইনি ফিজিওলজিতে এমএসসি করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। ইনি ফিলোজফিতে এমএ করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। ইনি ল পাস করেছেন, বিএল করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, 8খানা। এটা এইরকম মানুষ আমাদের বাঙালিতে আছে কিনা আমি জানি না। ডাক্তার হয়ে আরও অন্তত 6টা বিষয়ে তিনি এমএ এমএসসি এইসব করেছেন। ইন্দু মাধব মল্লিক খালি তিনি করতে পারেননি ইঞ্জিনিয়ারিংটা, সেটা একটা ব্যাপার আছে। ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করলেন, তিনি অ্যাপ্লাই করলেন, তখন বি কলেজ ছিল শিবপুরে, যাদবপুর তো তৈরি হয়নি, বি কলেজ শিবপুরে, ওখান থেকে তিনি করবেন। অ্যাপ্লাই করলেন, আমি পড়তে চাই। সবাই জানতো ও অ্যাপ্লাই করলেই পাস করে যাবে, এত মেরিট ওর, পাস করে যাবে। ওকে যিনি রেজিস্ট্রার ছিলেন তিনি ঢুকতে দিলেন না। ও বন্ধু ছিল, ইন্দু মাধবের বন্ধু ছিল রেজিস্ট্রার। তিনি বলেন ওকে আর আমি পড়তে দেবো না, ও এইবার কিন্তু মরে যাবে এবার পড়তে পড়তে, ওকে আর ঢুকতে দেবো না, আমার বাঁচানো দায়িত্ব, ওকে আর ঢুকতে দেবো না। খুব রেগে গেছিলেন, প্রায় কথা বন্ধ হয়ে গেছিল ওই বন্ধুর সঙ্গে, তুই আমাকে ঢুকতে দিলি না, ইত্যাদি ইত্যাদি। অল্প বয়সে মারা গেলে, হয়তো থাকলে হয়তো ইনি করতেন। 1869 জন্ম, 1917 এর মৃত্যু। এনার নাতির নাম হচ্ছে অভিনেতা রঞ্জিত মল্লিক। এনার ছোট ছেলের ছেলে, নিজে একেবারে ছোট ছেলের ছেলে উপেন্দ্রনাথ মল্লিক, সব ছোট ছেলে, তার ছেলের নাম রঞ্জিত মল্লিক। ইনি আবিষ্কার করেছেন ইকমিক কুকার, যেটা আপনারা অনেকে ইউজ করেন। এখন একটা দুটো দোকানে পাওয়া যায়, আমার বাড়িতে আছে ইকমিক কুকার আছে। ইনি আবিষ্কার করেছিলেন ইকমিক কুকার। ঠিক বলেছেন, ডক্টর রায় বলেছেন ইকমিক কুকার। তো ওদের বাড়িতে সেই পুরনো ইকমিক কুকার রয়েছে মল্লিক বাড়িতে, আমরা পরে কিনেছি, আছে। ইনি হচ্ছেন ডক্টর এম.এন. চ্যাটার্জি, আই স্পেশালিস্ট এম.এন. চ্যাটার্জি, রাজাবাজারে যার নামে হাসপাতাল আছে, ও বাড়িটা তো এনারই বাড়ি। প্রচুর পয়সা ছিল ডক্টর এম.এন. চ্যাটার্জি। এম.এন. চ্যাটার্জি আই স্পেশালিস্ট হিসেবে বিখ্যাত ছিলেন। বেশ, ইনি হচ্ছেন ডক্টর কার্তিক চন্দ্র বসু। ইনি ব্লাড প্রেশার কমানোর ওষুধ বার করেছিলেন, রাউলপিয়া সার্পেন্টিনা ওষুধ, ইনি আবিষ্কার করেছিলেন, তাই না? রেজারপিন, এই যে ওই ফার্মাকোলজির মাস্টারমশাই তো বলে দিয়েছে চার। ইনি কার্তিক চন্দ্র বসু, এর বাড়ি হচ্ছে আমার স্ট্রিটে। ইনি বিধান রায়, বলার কিছু দরকার নেই। ইনি ডক্টর সুবোধ মিত্র। ডক্টর সুবোধ মিত্র
আউটস্ট্যান্ডিং গাইনোকোলজিস্ট এবং ক্যান্সার স্পেশালিস্ট। বেশ, পরের আর 3-4 জন আছে, বলে ছেড়ে দেবো। এনারা যে কথাগুলো ডক্টর কাশীনাথ রায় বলেছেন, ইনি হচ্ছে সেই শম্ভুনাথ দে, যিনি কলেরার যে বিষটা, কলেরার ব্যাকটেরিয়া জীবাণুর যে বিষ যার জন্য মানুষ মারা যায়, এই বিষটা কোথায় আছে তিনি আবিষ্কার করেছিলেন। রবার্ট কখ বলতে পারেননি, যিনি কলেরার জীবাণু আবিষ্কার করেছিলেন, কিন্তু জীবাণুর মধ্যে বিষটা কোথায় থাকে এটা আবিষ্কার করলেন, আউটস্ট্যান্ডিং আবিষ্কার করলেন প্রফেসর শম্ভুনাথ দে। ইনি বললেন ব্যাকটেরিয়ার বাইরে থাকে, যাকে ডাক্তারি ভাষায় বলা হয় এক্সোটক্সিন। সবাই বলতো ভেতরে থাকে, এন্ডোটক্সিন। উনি বললেন না না না, পরীক্ষা করে গবেষণা করে জানালেন বাইরে আছে, এবং নেচারে সেটা বেরোলো। ইনি ডক্টর সুভাষ মুখার্জি। ডক্টর সুভাষ মুখার্জি টেস্টি বেবু বলে যা জানেন সেটা, উনি তো সুইসাইড করলেন জানেন, ইনি নোবেল প্রাইজ পেতে পারতেন না বেঁচে থাকলে। ইনি ডক্টর সরোজ গুপ্ত, আমার মাস্টারমশাই, আমার এক্সামিনার, অঙ্কোলজিস্ট, ঠাকুরপুকুরে সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার উনি করেছিলেন, আমার মাস্টারমশাই ছিলেন। ইনি ডক্টর দিলীপ মহলানবিশ, যিনি ওআরএসের আবিষ্কর্তা। এই একটা ওআরএস আবিষ্কার, ল্যান্ডসেট বলে একটা পত্রিকা আছে জানেন, আমাদের মেডিকেল পত্রিকা, তাতে লেখা হচ্ছে এই শতাব্দীর সেরা আবিষ্কার হচ্ছে ওআরএস। লেখা আছে ল্যান্ডসেট পত্রিকা, এখান থেকে বেরোয় না, লন্ডন থেকে বেরোয়। লেখা আছে যে শতাব্দীর মধ্যে ওই 19th সেঞ্চুরি, এই 20th সেঞ্চুরি, 21st সেঞ্চুরি আগে, শতাব্দীর সেরা আবিষ্কার হচ্ছে, চিকিৎসা বিজ্ঞানের আবিষ্কার হচ্ছে ওআরএস। এইটা হচ্ছে ভারতবর্ষের প্রথম বেসরকারি মেডিকেল কলেজ। ভারতবর্ষের যত মেডিকেল কলেজ ছিল সব সরকারি, প্রথম বেসরকারি মেডিকেল কলেজ, কেউ একজন প্রাইভেট মেডিকেল কলেজ তৈরি করছে, সেটা হচ্ছে আরজি কর মেডিকেল কলেজ। প্রথম, ভারতবর্ষের প্রথম। এখন তো অনেক বেসরকারি মেডিকেল কলেজ দেখতে পাচ্ছেন, কিন্তু 1916 সালে, ওই 1916 সালে 5 জুলাই উদ্বোধন হলো প্রথম আরজি কর মেডিকেল কলেজ। তখন তার নাম ছিল কারমাইকেল মেডিকেল কলেজ। প্রথম দিনের ছবি, ও রেয়ার ছবি আমার কাছে আছে, প্রথম দিন 5 জুলাই 1916 সালের ছবি, সব দাঁড়িয়ে ছবি তোলা হয়েছিল। ইনি হচ্ছেন ডক্টর আর.এন. মুখার্জি, গ্রেট ইঞ্জিনিয়ার। হাওড়া ব্রিজ সব, কিংবা ওই আমাদের যে পার্লামেন্ট না, মানে বিধানসভা, এইসব বাড়ির ইয়ে সব ইনি তৈরি করেছিলেন। ইনি হচ্ছেন মনীন্দ্রচন্দ্র নন্দী, সবাই জানেন। ইনি হচ্ছেন মনীন্দ্রচন্দ্র সিনহা, পাইকপাড়ার সিনহা, এর অনেক গল্প আছে। ইনি হচ্ছেন লর্ড কারমাইকেল, ভারতবর্ষে না, বাংলার তখন উনি গভর্নর ছিলেন, লর্ড কারমাইকেল। ইনি আর.ডি. মেহতা, প্রচুর পয়সা দিয়েছিলেন। ইনি হচ্ছেন প্রথম প্রিন্সিপাল মহেন্দ্রনাথ ব্যানার্জি, আমি ছবি দেখিয়েছি আগে। ইনি হচ্ছেন রাধা গোবিন্দ কর, আরজি কর। ইনি হচ্ছেন শামসুল হুদা, ইনি তখন নবাব ছিলেন, শামসুল হুদা। আর ইনি হচ্ছেন সার্জেন্ট এডওয়ার্ড, তখন আরজি করের সার্জেন্ট ছিলেন এডওয়ার্ড সাহেব। এই ছবিটা অত্যন্ত কি বলে, আমি এখানে দিয়ে গেছি, আপনাদের কারোর কাজে লাগলে লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই। বেশ, এই লোকটার নামটা জানেন নিশ্চয়ই। এই লোকটাকে আমি যে কয়েকশো বার এই লোকটার সঙ্গে মিট করেছি, এনার নাম হচ্ছে বিপ্লবী গণেশ ঘোষ, চট্টগ্রাম বিদ্রোহের গ্রেট সেনাপতি, ডান হাত ছিলেন সূর্য সেনের। এনার সঙ্গে বহুবার, ইনি পিজিতেই থাকতেন, পিজি হাসপাতালে ওই উডবান ওয়ার্ডেই থাকতেন, ওরই ঘর বাড়ি হয়ে গেছিল, বেহালায় ওনার ঘর ছিল, ওখানেও গেছি বহুবার, পিজিতেও গেছি বহুবার। এনার ছবিটা এনেছি কেন? এনার ছবিটা এনেছি এই জন্যে, ইনি এমএলএ হয়েছিলেন 50-এর দশকে, এমএলএ জিতে এমএলএ হয়েছিলেন, এবং তখন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় প্রস্তাব উঠল আরজিকর, তখন আরজিকর নাম হয়ে গেছে, আরজিকর মেডিকেল কলেজকে, এখনো রয়েছে বেসরকারি, এটাকে সরকারি আওতায় নিয়ে আসুন, সরকারি মেডিকেল কলেজ বানান। বিধানচন্দ্র রায় বললেন না 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 না, এখন এত পয়সা নেই আমাদের, 80 লক্ষ টাকা লেগে যাবে। 80 লক্ষ টাকার জন্য আপনি করবেন না সরকারি? আজকে যারা আরজিকর থেকে পাশ করে, তারা এই মানুষটার কাছে কৃতজ্ঞতা বোধ থাকুক তাদের। কেন? উনি বললেন, উনি উঠলেন, উঠে বলবেন, ডক্টর রায়, আপনি বলছেন 80 লক্ষ টাকার জন্য এই আরজিকর মেডিকেল কলেজকে সরকারি আওতা আনবেন না, আপনি বলছেন এটা? বলে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, কয়েক বছরের জন্য আনলাম, তারপর আবার নতুন করে রিনিউ করতে হবে। এ কি বলছেন আপনি? 80 লক্ষ টাকা খুব বেশি।
আমি আপনাকে প্রস্তাব রাখছি 80 লক্ষ টাকা আপনি জোগাড় করুন কোনো জায়গা থেকে, কোনো খাত থেকে জোগাড় করে আর জি কর মেডিকেল কলেজকে সরকারি মেডিকেল কলেজ করুন। এইসব আন্ডারলাইন করেছি আমি। এই হচ্ছে বিধানসভার মিনিটস, অরিজিনাল মিনিটস আমি এনেছি এখানে, আন্ডারলাইন করেছি। ডক্টর বিধানচন্দ্র রায় মেনে নিলেন। আচ্ছা বসুন বসুন মিস্টার ঘোষ, আপনি বসুন। ডান, সই করে দিলেন। আর জি কর 1958-এ আর জি কর মেডিকেল কলেজ সরকারি মেডিকেল কলেজ হলো। তাহলে আজকে যারা আর জি কর মেডিকেল কলেজ থেকে পাশ করছি তাদের কাছে ইনি অবশ্যই তাদের কাছে অত্যন্ত আর জি কর। ইনি হচ্ছেন রাধা গোবিন্দ কর। এই ছবিটাও আমার আঁকা অয়েল পেন্টিং, এটা আর জি কর মেডিকেল কলেজে আছে এই আঁকাটা। বেশ, এইটা হচ্ছে আর জি কর রাধা গোবিন্দ করের রেয়ার ছবি। এই ছবিটা কোথাও আজ দেখেননি আপনারা আর জি করের। বেশ, এই ছবিটাও আপনারা দেখেননি। ওই যে শুরুতে বলেছিলাম পণ্ডিত মধুসূদন গুপ্তের অয়েল পেন্টিং, যেটা বিদেশ থেকে এসে মাদাম বেলনস এঁকে দিয়েছিলেন 1848 সালে। তারপরে অত বড় ছবি, এখান থেকে অত বড়, এই নিচে থেকে। সেই ছবিটা ড্রিঙ্ক ওয়াটার বেতুন সাহেব প্রিন্সিপাল বসে আছেন, ডক্টর জন মোয়াট সাহেব মেডিকেল কলেজের প্রিন্সিপাল 1848 সালে। মোয়াট সাহেবকে বললেন আপনি আসুন, এসে আমার দেওয়া এই ছবিটা আপনি গ্রহণ করুন, আমি মেডিকেল কলেজকে আপনার মাধ্যমে তুলে দিলাম। উনি তুলে নিলেন। আর এই সামনের সিটে তখন বসেছিলেন যার ছবি আঁকা হয়েছে মধুসূদন গুপ্ত বসেছিলেন। সেই ছবিটা 1848 থেকে মেডিকেল কলেজের ওই জেনারেল লেকচার থিয়েটারে টাঙানো ছিল। আমরা যখন ছাত্র তখন দেখেছি অ্যানাটমি লেকচার থিয়েটারে। পরে ওটাকে টেনে নিয়ে আসা হলো জেনারেল লেকচার থিয়েটারে, বিশাল ভারী। ঠিক আছে, অনেকেই দেখবে, পরিষ্কার আলো বাতাস প্রচুর আছে। এটা আমার বই, এই বইটা রবীন্দ্র পুরস্কার পেয়েছে মধুসূদন গুপ্তকে নিয়ে। এই বইটা গবেষক চিকিৎসকদের নিয়ে লেখা বই, প্রথম খণ্ড, 6 জন গবেষক রয়েছে তাদের নিয়ে লেখা। এর পরের খণ্ডটা বেরোচ্ছে 6 জন গবেষক আরও। বেশ, এইটা হচ্ছে অ্যানাটমি লেকচার থিয়েটার, আমার আঁকা ছবিটা ওপরে রয়েছে। আর অ্যানাটমি লেকচার থিয়েটারে নাম হলো পণ্ডিত মধুসূদন গুপ্ত লেকচার থিয়েটার। 2014 সালের 10ই জানুয়ারি যেদিন ডিসেকশন হয়েছিল প্রথম হলো। আর আমার দুপাশে 2 জন রয়েছে, 5th জেনারেশন মধুসূদন গুপ্তের। এদিকে সমীরদা আছে, ডক্টর সমীর গুপ্ত, ইনি মধুসূদন গুপ্তের 5ম জেনারেশন। ইনি ডক্টর পার্থ গুপ্ত, ইনিও মধুসূদন গুপ্তের 5th জেনারেশন। মধুসূদন গুপ্ত 3 ছেলে ছিল, তো ইনি 1 ছেলের থেকে, উনি 1 ছেলের থেকে। প্রচুর হেল্প করেছে ওই বইটা লেখার সময়। আমি এদের সঙ্গে কত হেল্প পেয়েছি তার কোনো ঠিক নেই। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ।